আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আর কাউকে জিজ্ঞেস করবো না কেমন আছো তোমরা, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি তোমরা কেউই ভালো নাই। তোমাদের সবার মাথা মেজাজ টেজাজ সব গরম হয়ে আছে, কারণ আমি 2-3 বার ক্লাসের টাইম চেঞ্জ করছি, এরপর আমি ক্লাস আপলোড করি নাই। হ্যাঁ, আমি একটু গাফিলতি করেছি, আমি ক্লাসটা ঠিক মতো আপলোড করতে পারি নাই। তাই বলে কি তোমরা আমাকে তুই তুকারি করবা? কমেন্টের মধ্যে দেখলাম একজন আমাকে তুই করে বলতেছে, কিরে ভাই ক্লাস দেওয়ার কথা ছিল, তুই এটা করলি। তোমাদের বাংলা সেকেন্ড পার্ট ক্লাস দেওয়ার কথা, আমি বাংলা সেকেন্ড পার্ট ক্লাস দিব, সেখানে আমি ইংলিশের ক্লাসটা আপলোড করেছি, কিছু ওল্ড ক্লাস ছিল সেগুলোকে অ্যাড করে আমি আপলোড করে দিছি। তোমরাও জিএসটি পরীক্ষা দিবা, ওরাও জিএসটি পরীক্ষা দেবে, তো ওদের জন্য ক্লাস আপলোড করেছে, এটা কি আমার অপরাধ হয়ে গেছে কোনো? তোমাদের পরীক্ষা 9 তারিখ, আমি তোমাদেরকে বলেছি আমি ক্লাস আপলোড করব। যেহেতু আমি তোমাদেরকে বলেছি আমি ক্লাস আপলোড করব, তার মানে তো আমি আপলোড করব না। আমি আগে যদি আপলোড না করতাম, তোমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ধরো তোমার 9 তারিখ পরীক্ষা, 8 তারিখ রাত হয়ে গেছে, আজকে 8 তারিখ রাত, আমি কোনো ক্লাস আপলোড করি নাই, তখন তোমরা প্রতিবাদ করতে পারতা, তখন তোমরা আমাকে কথা শোনাতে পারতা। কিন্তু আমি যতই অপরাধ করি না কেন, আমার কাছ থেকে তোমরা কিছু না কিছু শিখতেছো, এর মানে আমি তোমাদের শিক্ষক। আর শিক্ষক যত অপরাধী করুক না কেন, তাকে তুমি কোনোভাবে গালিগালাজ করতে পারো না, তুই তুকারি করতে পারো না, কিন্তু তোমরা সেটা করেছো। তোমরা কি জানো, আমি আমার প্রত্যেকটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই চিন্তা করি। আমি যখন ওই কমেন্টটা পাইছি, তখন আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় এসএসসির জন্য ক্লাস নিচ্ছিলাম, ওয়ান শট ক্লাস নিচ্ছিলাম 200 MCQ এর। 130টা MCQ পর্যন্ত যাওয়ার পর আমি ওই SMS টা দেখি, কমেন্টটা দেখি, দেখার পর আমার ক্লাস করানোর মুড চলে গেছে। আমি ওই ক্লাসটা ওইখানে স্টপ করে দেই, এবং ওইটার PDF ক্লাস ম্যাটেরিয়াল যেটা, সেটা আমি আমাদের ব্যাচে দিয়ে দিছি। এই 200টা MCQ আমি দাগাই দিয়ে দিছি, তোমরা এটা পড়ো, ক্লাসটা নিতে পারছি না। কারণ ওরা আমাকে অ্যাটলিস্ট গালিগালাজ করে নাই, কারণ ওদেরকেও আমি কথা দিয়ে রাখতে পারি নাই, মানুষের পার্সোনাল সমস্যা থাকতে পারে। আমি একাধিক ক্লাস নিচ্ছি, সেই জন্য আমাকে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। তোমরা এই ক্লাসটা করলে বুঝতে পারবা যে আমি কন্টেন্ট তৈরি করার পিছনে কতটা টাইম দিয়েছি। আমি বেশি ভালো করতে গিয়ে টাইমটা বেশি নষ্ট করে ফেলি, যে কারণে টাইমলি তোমাদের ক্লাসটা দিতে পারিনি। তো ওদের ক্লাসটা আমি ক্যান্সেল করে দিছি, ক্লাসটা আমি নিই নাই। তোমাদের এই কমেন্ট দেখে তোমাদের ক্লাস নিতে বসছি, এখন তোমাদের ক্লাস নিচ্ছি। তোমাদেরকে তো ঠান্ডা করতে হবে, তোমরা তো ওদের থেকে বড় হয়েও তোমাদের টিচারকে গালি দিয়ে ফেলছো। যাই হোক, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে, তোমাদের অতি কাঙ্ক্ষিত ক্লাস বাংলা সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। ক্লাসের ডেমোতে আমি বলে দিয়েছিলাম এই সিরিজে আমি 150টা MCQ সমাধান করব, প্রতিটা টপিক থেকে 15টা করব। কিন্তু যখন আমি স্লাইড তৈরি করতে গেছি, উচ্চারণ থেকে আমি দেখতেছি 15টা MCQ দিয়ে উচ্চারণটা তোমাদের কভার হচ্ছে না, যার কারণে আমি উচ্চারণ থেকে 20টা MCQ সলভ করব। এর পাশাপাশি পদ থেকেও আমি 20টা MCQ সলভ করছি, টোটাল 40টা MCQ আমি এই দুইটা থেকে করতেছি। আর বাকি 20টা MCQ আমি বাক্য প্রকরণ এবং ব্যাকরণ এই দুইটা থেকে সমাধান করব। সর্বমোট 60টি MCQ আজকের ক্লাসে আমি সমাধান করছি। আমি 75টাই আনতাম, বাট তোমরা আমাকে সেই টাইমটা দাও নাই। তোমরা এত পরিমাণ কমেন্ট করতেছিলে, সেই কমেন্টগুলোর রিপ্লাই করতে করতেই আমার সময় চলে গেছে। তারপর তো আবার খুব সুন্দর ভাষায় আমাকে সম্বোধনও করেছো। যাই হোক, 60টি MCQ করার পর বাকি থাকবে 90টা MCQ। 90টা MCQর মধ্যে সন্ধি, তারপর পারিভাষিক শব্দ, উপসর্গ, বানান, সমাস, এই টপিকগুলি বাকি থাকবে। যদি আল্লাহ তাআলার অশেষ কৃপায় বেঁচে থাকি, সুস্থ থাকি, বিকালের মধ্যে বাকি টপিকগুলির উপর ক্লাসও আপলোড করে দেব। শুরু করা যাক। এখন আমরা যেহেতু উচ্চারণ শিখব, সেহেতু আমিও অ্যাজিউম করছি যে আমি উচ্চারণ পারি না। এই শব্দের উচ্চারণ কি আমি পারি না, তোমাদের সাথে শিখব, ঠিক আছে? তো প্রথমে আমাকে এই শব্দটা ভাঙতে হবে। শব্দটা ভাঙার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে অন্তস্থ র নিতে হবে, তারপর তালিভাষ্য, এরপর এখানে একটা হসন্ত, এরপর ময়ের শিকার মে। এটা কিভাবে হয়েছে সেটা চলো নোটপ্যাডে দেখে নেওয়া যাক। নোটপ্যাডের মধ্যে আমি কিন্তু এখন তোমরা যেই রোশনি বা রশ্মি বলো, সেটাকে আমরা এখন লিখবো। এখানে দেখো, এই যে আমি লিখলাম। লেখার পরে এখন এই বানানটা যদি আমি কাটি, তাহলে কি হবে দেখো, এই যে দেখছো, কাটার পরে কি হয়েছে? তালিবাস্যর নিচে একটা হসন্ত চলে আসছে। এখন আমি যদি এখানে ম লাগাই, তাহলে কি আবার জোড়া লেগে যাচ্ছে, লাগছে কি না? আবার কাটো, হসন্ত চলে আসছে। আবার যদি লাগাই, তাহলে কি হয়ে যাবে? জোড়া হয়ে যাচ্ছে। কারণ কি?
এটা ভাঙলে সেই হসন্তটা আসছে। এখন আমরা যখন উচ্চারণ করি কোনো শব্দকে, সেমভাবে সেই শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি। তোমরা ছোটবেলায় সিলেবল পড়ছো না? সিলেবলে কি করে, একটা শব্দকে যতবার সম্ভব ভেঙে তারপর উচ্চারণ করা হয়। যেরকম স্টুডেন্ট, এই শব্দটাকে যদি তুমি সিলেবল করো তাহলে কি হবে, আগে তোমরা এটাকে দুভাবে ভাগ করবা। কিভাবে ভাগ করবা, এই যে স্টু ভাগ করবে একবার, তারপর ডেন্ট ভাগ করবা, তাহলে স্টু প্লাস ডেন্ট কি হলো, স্টুডেন্ট। সেমভাবে বাংলার ক্ষেত্রেও আমরা শব্দের উচ্চারণটা এভাবে করে থাকি। ধরে নিতে পারো এটা হচ্ছে কি, সিলেবল। নোটপ্যাড থেকে দেখলা যে এই শব্দটাকে কিভাবে ভাঙতে হয় এবং এটার উচ্চারণ কিভাবে করতে হয়। কিভাবে করতে হবে, প্রথমে ভেঙেছি, এখন অর্ধেক অর্ধেক করে উচ্চারণ করব। এখন যদি এটাকে উচ্চারণ করি তাহলে কি হবে, রশ্মি হবে, এই গ নাম্বার উত্তরটা হবে, তাই না? কিন্তু এটা সঠিক উত্তর না। যেহেতু এটা সঠিক উত্তর না, তাহলে আমি তোমাকে এটা কেন শিখাইছি? কারণ পরীক্ষার মধ্যে অনেক সময় দেখবা অপশনের মধ্যে এই হসন্তগুলা থাকবে না। এই হসন্তগুলা না থাকার মানে কি, এই শব্দটাকে যে ভাঙছে সেই শব্দটার ভাঙাটা সঠিক হয় নাই। এখন এটা কি সব ক্ষেত্রে হবে না, কেবল যুক্ত বর্ণের ক্ষেত্রে হবে। যুক্ত বর্ণ বলতেই আমি তোমাকে যুক্ত শব্দটাই নিয়ে আসলাম। দেখো, এটা হচ্ছে যুক্ত শব্দ। এখন এখানে ক এবং ত এরা কি যুক্ত না? যেহেতু এরা যুক্ত, এখন এইটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে হসন্ত চলে আসবে। যদি এখানে হসন্ত চলে আসে তাহলে আমাকে লিখতে হবে কিভাবে, এইভাবে জয়স্কার জু, তারপর ক, নিচে হসন্ত, তারপর আমি ত লিখব। এইটা এখন আমাকে এটাও তো প্রমাণ করতে হবে, আমি যদি এইভাবে লিখি তাহলে আসলেই এই শব্দটা আসছে কিনা। চলো এটাও আমরা একটু নোটপ্যাডে দেখে নেই। আগেরটাই আমরা মূল শব্দ থেকে ভেঙেছি, কিন্তু এখন আমরা ভাঙা শব্দ থেকে মূল শব্দটা লিখব। তাহলে আমার প্রথমে কি লাগবে, অন্তস্থ ঝ লাগবে, লিখছি, তারপর একটা ক লাগবে, তারপর একটা হসন্ত লাগবে, হসন্ত লিখেছি, ওকে। এখন একটা ত লিখব। যদি আমি এখন ত লিখি, দেখো সেটা কিন্তু কয়ের সাথে যুক্ত হয়ে গেছে। আমি যদি আবার কেটে দিই তাহলে আবার কয়ের সাথে হসন্ত চলে আসছে। তাহলে তুমি এটাকে আমি যদি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করি, দেখো স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি এখানে ত লিখলাম। তাহলে এখন তো শব্দটা তুমি দেখছো যে এখানে পুরো যুক্ত শব্দটাই আছে। ওকে, এখানে আমার একটা ভুল আছে, এখানে জয় রুস্কার, তাই তো? ওকে, এখন ঠিক আছে, এই শব্দটা তো সেম আছে না? এখন আমি যদি এখানে ফাঁকা আছে, আমরা যে মূল শব্দটা তৈরি করছি সেই শব্দতে কোনো ফাঁকা ছিল না, ছিল কি না? এখন এই ফাঁকাটা যদি আমরা বন্ধ করে দিই, তারপরেও দেখবা এটা জোড়া লেগে যাবে। দেখছো, জোড়া লেগে যুক্ত হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো শব্দটা কেন ভাঙছি, কিভাবে ভাঙছি। তাহলে যদি আমরা শব্দ ভাঙি তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে দেখতে হবে অপশনের মধ্যে হসন্ত আছে কিনা। যদি হসন্ত থাকে তাহলে সেই প্রশ্নটা সঠিক, আর যদি হসন্ত না থাকে তাহলে সেই অপশনটা আমরা সরাসরি বাদ দিয়ে দেবো। ওকে, তো দেখতে পাওয়া যাচ্ছে এখানে সবগুলোতেই হসন্ত আছে। তাহলে উচ্চারণের সুবিধার্থে আমরা যেটা বললাম রশ্মি, এখন এটার উচ্চারণ রশ্মি হওয়ার কথা, কিন্তু উচ্চারণ এটা না, আমরা এখনো ভুল উচ্চারণ করছি। কেন ভুল উচ্চারণ করছি, এখানে দেখো, এখানে কিছু শব্দ আছে যেগুলো তুমি সহজেই উচ্চারণ করতে পারবা। যেরকম এটা হচ্ছে জন্ম, এটা হচ্ছে চিন্ময়, এটা বাংময়, এটা যুগ্ম, এটা শ্মশান, এটা স্মরণ, এটা আত্মা। এই শব্দগুলো তোমরা চিহ্ন দেখেই উচ্চারণ করতে পারছো, কিন্তু অনেকেই শ্মশান এই শব্দটা উচ্চারণ শ্মশান করতে পারে, স্মরণ রে স্মরণ বলতে পারে না, স্বাভাবিক বলতেই পারে। এখন তফাৎটা কি দেখছো, সঠিক উচ্চারণের তফাৎটা কি দেখছো? এটা হচ্ছে জন্ম, এটা হচ্ছে চিন্ময়, এটা হচ্ছে বাংময়, এটা যুগ্ম, এটা শ্মশান, এটা স্মরণ, এটা আত্মা। এই পর্যন্ত ম উচ্চারিত হয়েছে, এখানে গিয়ে দুইটা জায়গায় ম উচ্চারিত হয় নাই, আবার এখানে ম তো উচ্চারিত হয়ই নাই, উল্টা শব্দটাকে দ্বিত্ব করে ফেলছে। কি করছে, আত্মা করে ফেলছে, তাই না? এতগুলা ডিফারেন্স এখানে কেন আসছে? এত ডিফারেন্স নাই এখানে। আসলে এখানে কনসেপ্ট একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে মটা কোথায় কোথায় বসেছে। উচ্চারণের ক্ষেত্রে তোমাকে 5টা ফলা শিখতে হবে। 5টা ফলা কি কি বলেছিলাম ডেমো ক্লাসে, আবারও বলছি। একটা হচ্ছে মফলা, একটা হচ্ছে বফলা, একটা হচ্ছে লফলা, একটা হচ্ছে রফলা, একটা হচ্ছে জফলা। এই সবগুলার নিয়মই একদম সিমিলার, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে আলাদাভাবে জফলায় বসলে এই করতে হবে, মফলা বসলে এই করতে হবে, লফলা বসলে এই করতে হবে, এত কিছু পড়ার দরকার নেই। একদম শর্টকাট নিয়ম, আমি তোমাকে যেভাবে শেখাবো জাস্ট সেভাবে মনে রাখবা। এখন তুমি এখান থেকে জাস্ট এতটুকুই জানতে পারছো যে ময়ের অবস্থানটা কোথায় কোথায় হয়, শুরুতে, শেষে, মাঝে, সবগুলোর ক্ষেত্রেই সেম। এখন নিয়মটা তুমি নিজেই বানাতে পারবা। আমি বলেছিলাম না কালকে ডেমো ক্লাসে, আমি তোমাকে এমনভাবে উচ্চারণ শেখাবো যে তুমি নিজেই উচ্চারণ তৈরি করতে পারবা। দেখো, এখানে শ্মশান এবং স্মরণ এই দুইটা শব্দ দেখে কি তুমি এদের উচ্চারণটা কি হবে বলতে পারছো না? কি হবে, ম শুরুতে বসছে, এখানেও ম শুরুতে বসছে, কিন্তু উচ্চারিত হয়েছে না। তার মানে
ম যদি শব্দের আদিতে ব্যবহৃত হয়, আদি মানে শুরুতে ব্যবহৃত হয়, তখন ময়ের উচ্চারণ হয় না। সেমভাবে এখানে দেখো, এখানে ম কোথায় ব্যবহৃত হয়েছে? শেষে ব্যবহৃত হয়েছে। শেষে ব্যবহৃত হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? আত্মা হয়ে গেছে, তার মানে দ্বিত্ব হয়েছে। কিন্তু এখানে তোমার একটা কনফিউশন আছে। কনফিউশন কি? এখানেও ম শেষে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে, জন্ম হচ্ছে, তাই না? কিন্তু সঠিক নিয়ম হচ্ছে এটা। সঠিক নিয়ম এটা বলতে, যখন ম কোনো শব্দের শেষে ব্যবহৃত হবে বা শব্দের মধ্যেও কিন্তু সেম, মধ্যে যদি ব্যবহৃত হয় তখন মযুক্ত শব্দটা দ্বিত্ব হবে, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে রস্যি। এখন দুইবার উচ্চারিত হবে বলেই তো আমি শেষ করতে পারি না, কারণ এখানে তো সমস্যা আছে। এখানেও তো ম ব্যবহৃত হয়েছে, মাঝখানে হয়েছে, শেষে হয়েছে, কিন্তু এখানে তো ম উচ্চারিত হয়েছে ম, তাই না? এটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশনের জন্য তোমাকে কয়েকটা বর্ণ মনে রাখতে হবে। যদি সেই বর্ণগুলোর সাথে ম ব্যবহৃত হয়, অর্থাৎ সেই বর্ণগুলো যদি শেষে থাকে, শব্দের শেষে যদি থাকে এবং তার সাথে যদি ম ব্যবহৃত হয়, বা শব্দের মধ্যে যদি থাকে তার সাথে যদি ম ব্যবহৃত হয়, তখন সেখানে মফলাটা উচ্চারিত হবে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? দ্বিত্ব হবে। মাঝে বসুক, শেষে বসুক, দ্বিত্ব হবে। শুরুতে বসলে উচ্চারিত হবে না। সেই বর্ণগুলা কি কি? খাতায় নোট করে ফেলো। প্রথম বর্ণটাই হচ্ছে ম। এই মটা কেন বলছি? সম্মান। ম কি মাঝখানে বসছে না? মর সাথে আবার মফলা হয়েছে না? তখন কি হয়ে গেছে? সম্মান হয়ে গেছে, ম উচ্চারিত হয়েছে। ওকে, তো ম একটা, তারপর দন্তান্ন, এখান থেকে দেখতে পাচ্ছ যে দন্তান্ন, এখান থেকে দেখতে পাচ্ছ উম একটা আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছ গ একটা আছে। তো ম, দন্তান্ন, উম, গ, তারপর মূর্ধান্য, এরপর ল, আর সর্বশেষ হচ্ছে ট। এই বর্ণগুলো যদি কোনো শব্দের মাঝে থাকে, শব্দের শেষে থাকে, তার সাথে ম যুক্ত হলে ম উচ্চারিত হবে। এতটুকুই কনসেপ্ট, এর বাইরে কিছুই না। চলো এরপরের প্রশ্ন দেখা যাক। তাহলে বলো তো এটার উচ্চারণ কি হবে? এখন তো তুমি উচ্চারণ শিখে গেছো, এতক্ষণ তো উচ্চারণ পারতা না, এখন উচ্চারণ শিখে গেছো না? তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে পরাংমুখ। কেন হয়েছে? প্রথমে শব্দটাকে ভাঙো, ভাঙলে কি হবে? প, অন্তস্থ রেখার রা, তারপর কি? উম, এরপর হসন্ত, তারপর কি? মরিষ্কার মু, তারপর খ। তাহলে এটা কোথায় আছে? গ নাম্বারে। সঠিক উত্তর কি হবে? পরাংমুখ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমরা অনুষ্কার এটাকে কেন নেই নাই? এটার উচ্চারণ তো সেম, এটাও তো ভাঙছে, কিন্তু এটা আসলে পরাংমুখ, এইটার উচ্চারণ না। এটার প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমি যদি এখানে এখন পরাংমুখটাকে লিখি, আমরা আবার অব্রতে চলে যাব। পরাংমুখটা যদি লিখি, দেখো, উমু লিখলাম, এরপর আমি মুখ লিখলাম, দেখো সরাসরি কিন্তু এটা চলে আসছে পরাংমুখ। এখন তুমি যদি এটাকে ভাঙো, ভাঙছি আমি, ভাঙার পর এখানে কিন্তু আর হসন্ত আসছে না, সমস্যা নেই। এখন তুমি এই উমোটা না লিখে, এই উমোর জায়গায় এখন তুমি অনুষ্কার লেখো, এরপর তুমি মুখ লেখো। এটা কি কোনোভাবেই জোড়া লেগে আগের মতো হচ্ছে? পরাংমুখ হচ্ছে? হচ্ছে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হচ্ছে আমাদের এই যে এই পরাংমুখ। পরাং, তারপর উমো লিখবো, এই যে উমো লিখলাম, এরপর হসন্ত দিছি, এখন আমরা ম লিখবো। দেখতো জোড়া লেগে গেছে। তাহলে এরপরে কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো। অনুষ্কার লিখলাম, তারপর আমরা খ লিখে ফেললাম, শেষ হয়ে গেল। তাহলে বুঝতেছো পরাংমুখের সঠিক উচ্চারণ কোনটা হবে? সঠিক উচ্চারণ হচ্ছে এটা। এখন তোমার মনে হচ্ছে তুমি উচ্চারণে একদম বস হয়ে গেছো, আসলেই না, কিন্তু আসলে বস হও নাই। কারণ দেখো এখানে, এখানে লেখা আছে কি? উচ্চারিত হয়, কিন্তু এখানে দেখো আমি যেই বর্ণগুলা বলছি সেই বর্ণগুলা কি এখানে আছে? নাই। তারপর এটা উচ্চারিত হচ্ছে কেন? এটা কুষ্মাণ্ড হচ্ছে, এটা স্মিত হচ্ছে, এটা সুস্মিতা হচ্ছে কেন? দন্তাস্বর সাথে তো ময়ের কথা আমি বলি নাই। বলছিলাম কি? বলি নাই। তাহলে এটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে এরা সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের সাথে যদি মফলা যুক্ত হয়, তখন সেখানে কি? ম উচ্চারিত হবে। আর এটা তো নর্মাল নিয়ম, এখানে ম ব্যবহৃত হয়েছে, ময়ের সাথে মফলা হয়েছে, এই জন্য এটা উচ্চারিত হয়েছে। আর উচ্চারিত হয় না যেগুলো, সেগুলো দেখো, এই দেখো, এটা কশ্চিন হচ্ছে, এটা কিন্তু আর কশ্মিন কাল না। এখানেও কিন্তু দন্তাস্ব আছে, কিন্তু এই কশ্চিন শব্দটা কিন্তু তৎসম শব্দ না, এই জন্য এখানে কিন্তু কশ্চিন হয়েছে। তারপর এটা কি হবে? আত্মশ্লাঘা, এরপর এটা বিস্মরণ, আর এটা বিস্ময়। এখন যে শব্দটা দেওয়া আছে সেই শব্দের মধ্যে কিন্তু বফলা আছে, আর কিছু আছে কি? না। কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? বফলা, মফলা সবগুলোর নিয়ম সিমিলার নিয়ম। যেহেতু সিমিলার নিয়ম, তাহলে এখানে হবে কি? এখানে ডটা যেহেতু মাঝে বসছে, তাহলে শব্দটা দ্বিত্ব হবে। কারণ আমরা আগে কি পড়েছি? যদি কোনো শব্দের শেষে বা মধ্যে মফলা থাকে, তখন সেই মটা কি? উচ্চারিত হবে না, বরং যে শব্দের সাথে যুক্ত থাকবে সেটার সাথে দ্বিত্ব করবে। কিছু এক্সেপশন ছিল যেগুলোর সাথে যুক্ত হলে ম উচ্চারিত হতো, কিন্তু বফলার সাথে কোনো এক্সেপশন নাই।
তার মানে দ্বিত্ব হবে। এখন এটাকে তুমি দ্বিত্ব কীভাবে করবা? এইভাবে ব যখন যুক্ত হয়ে থাকবে না, তখন সেই বটার উচ্চারণ হবে ভার মতো। আর এই হ থাকলে সেটা হয়ে যাবে উ বা রস্য। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আহ্বান। কেন সঠিক উত্তর হবে? দেখো বাকিগুলোতে কিন্তু কোনো প্রকার হসন্ত নেই, কিন্তু এই আহ্বানে কিন্তু হসন্ত আছে। এভাবে কিন্তু তুমি অপশনটা এলিমিনেট করে এটা সঠিক উত্তর করতে পেরেছো। যেহেতু এইটা হয়েছে আহ্বান, তাহলে এরকম আরও কোনো শব্দ আছে কি? হ্যাঁ, এই যে দেখো, এইটাকে আমরা এতদিন জিহবা বলতাম, তাই না? এটা কিন্তু জিহবা না, এটা হচ্ছে জিউবা। কেন জিউবা হয়েছে? কারণ এখানে হয়ের সাথে ব আছে, সুতরাং এটা হবে জি। তারপর এখানে কি হবে? রস্যু বা উ বলছিলাম না, এটা হবে। এরপর বয়াকার ভয়াকার ভা, জিউভা। এটা হচ্ছে এই জিউবার উচ্চারণ, সঠিক উচ্চারণ। তাহলে এটা কি হবে? এটা কি মাঝে যুক্ত হয়েছে না? মাঝে যুক্ত হলে কি হবে? দ্বিত্ব হবে। এটা কি হয়ে যাবে? বিধ্বস্ত। এরপর এটা কি হবে? বিদ্যান। তারপর এটা স্বাগত। শুরুতে হয়েছে, কোনো উচ্চারণ হয়নি। তার মানে মফলা যেরকম শুরুতে হয়েছিল কোনো উচ্চারিত হয়েছিল না, এখানে ব শুরুতে হয়েও কি হয়েছে? উচ্চারিত হয়নি। তারপর এটা কি হবে? ধ্বনি। এখন দেখো যেগুলোতে উচ্চারিত হয়, এটা দেখো কি হয়েছে? সম্বোধন। কেন উচ্চারণ হয়েছে? শব্দগুলো ভালো করে খেয়াল করে দেখো। এখানে সম্বন্ধী হয়েছে, এখানে সম্বোধন হয়েছে, আর এখানে উদ্বোধন, উদ্বৃত্ত, উদ্বিগ্ন। এই সবগুলো শব্দের মধ্যে কমন আছে কি? মানে বটা যার সাথে যুক্ত হয়েছে সেটা কি কমন আছে? হ্যাঁ, এখানে দ, আর এখানে কি হয়েছে? ম। এখানেই হচ্ছে নিয়মটা। যখন বফলা ময়ের সাথে যুক্ত হবে তখন বফলা উচ্চারিত হবে, আর যখন বফলাটা উত উপসর্গের এই খণ্ডাক্তের পরিবর্তে দ উচ্চারিত হবে, তখনই সেখানেও কি হবে? ব উচ্চারিত হবে। যে কারণে এইটার যেই উচ্চারণটা ব উচ্চারিত হয়। তাহলে বলতো এই শব্দটি শুদ্ধ উচ্চারণ কি হবে? এখানে হ আছে, তারপর ব আছে, উচ্চারণ কি হবে? বিউভল, খ নাম্বারটা। এটার উচ্চারণ কি হবে? ম আছে, উচ্চারণ কি হবে? এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিস্মিত। এখন এখানে বিস্মিত দেখো দুইটা আছে, এটা একটা, এইটা একটা। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা। যখন দন্তাস্যযুক্ত শব্দের উচ্চারণ করবা তখন উচ্চারণের সময় সেটা তালিভাষ্য হবে। তাহলে এখানে দন্তাস্যকে যখন ভাঙা হয়েছে তখন সেটা কি হয়েছে? এই যে বিষ হয়েছে। তারপর এই যে দ্বিত্ব হচ্ছে না, দ্বিত্ব হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? চন্দ্রবিন্দু হয়ে গেছে। যতবার দ্বিত্ব হবে সেটা চন্দ্রবিন্দু হবে। যেরকম আমরা আত্মা এটার শব্দ করেছিলাম, দ্বিত্ব করেছিলাম, তর নিচে হয়েছে কি? হসন্ত। তারপর আবার তা বলছি, সেটার উপরে কিন্তু চন্দ্রবিন্দু হবে। সঠিক উত্তর কি হচ্ছে এটা? তাহলে বিস্মিত। এখন আবার একটা নতুন শব্দ আসছে যেটার উচ্চারণ আমরা জানি না, তাহলে এটার উচ্চারণ আমরা কিভাবে করব? এখানে কি ফলা আছে? জ ফলা আছে, যুক্ত হয়েছে কোথায়? মাঝখানে। যদি মাঝখানে যুক্ত হয় তখন সেটার উচ্চারণ কি হবে? বলেছিলাম না, মফলা বফলা সবার সেম। কি হবে? দ্বিত্ব হবে। মাঝে থাকুক শেষে থাকুক, উচ্চারণ কি হবে? দ্বিত্ব হবে। তাহলে এটার উচ্চারণ দ্বিত্ব কোথায় হয়েছে? ক নাম্বারে হয়েছে। ক নাম্বারে কেন হয়েছে? এখন তুমি বলবো এখানে তো স্বর আছে, এখানে উ আসছে কেন? স্বর অ, এটা ধ্বনি, অধ্বনি। এটার উচ্চারণ কিরকম হয়? শুরুতে বসলে উ এর মতো উচ্চারণ হয়। এটা কোথায়? শুরুতে না, শুরুতে বসলেই উ বা এই যে এই উকারের মতো উচ্চারিত হবে। ঠিক আছে? তাহলে এখানে এই যে ধ আছে না, যত ধ থাকবে, দকে যখন ভাঙবা, দ্বিত্ব করবা, তখন প্রথমটা ছোট হাতের দ হবে, তারপরটা বড় হাতের। তাহলে এটা কি হয়েছে? উদ, তারপর দো, তারপর কয়, তারপর ক্ষীয়। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষীয়টাকে ক এবং খ উকার খ বললাম কেন? এটা আমি তোমাকে একটু টাইপ করে দেখাই। যখন তুমি ক্ষীয় লিখবা তখন দেখো ক লিখছো একটা, তাই না? তারপর তুমি আরও একটা ক লিখছো, লিখার পরে একটা এইচ দিছো। দেখো আমি আবার টাইপ করছি, দেখো ক্রস করলাম, এই যে এইচে ক্লিক করলাম, ক্ষীয় হয়ে গেছে। ক্ষীয় হয়েছে না? এখন যদি আমি এটাকে ভাঙি, দেখো প্রথমে আমি কি করছি? একটা ক লিখছি, এরপর আমি আবারও একটা ক লিখছিলাম, তারপর আমি একটা এইচ দিছিলাম। তাহলে এটা কি হয়ে গেছে? খ হয়ে গেছে না? তার মানে বুঝতেছো এই ক্ষীয়টাকে তৈরি করতে আমার কি লাগছে? দুইটা ক লাগছে, তারপর একটা এইচ করে দিলেই ক্ষীয় হয়ে যাচ্ছে। এর মানে একটা ক, তারপর ক, এইচ, একটা খ লাগছে। এই জন্য এখানে আমাদের কি করতে হয়েছে? খ লিখতে হয়েছে। এখন উচ্চারণটা কি হয়েছে? দক্ষ। শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে সেটাও কি হবে? এই উকার বা উ এর মতো হবে। ক্লিয়ার? তো সঠিক উত্তর হচ্ছে এটা। এরকম আরও কিছু শব্দ দেখো, এখানে দেখো শুরুতে উচ্চারিত হচ্ছে না,
শ্যামল, এখানে কি জ ফলা উচ্চারিত হচ্ছে না, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে কেমন এরকম, একারান্ত উচ্চারণ হচ্ছে। এই একারান্ত না হয়ে এই একারান্ত উচ্চারণ হচ্ছে। জফলা যখন শুরুতে ব্যবহৃত হবে তখন এরকম উচ্চারিত হবে। তাহলে এই যে ব্যর্থ যেটা আছে এটাও কিন্তু একারান্তই হবে, অর্থাৎ এটার উচ্চারণটা তোমাকে এভাবে লিখতে হবে, অন্তস্থ র, তারপর থৌকার থ, ব্যর্থ। কারণ তুমি এই শব্দটাকে প্রথমে ভাঙবা, এই যে উপরে র্যাপটা আছে সেই র্যাপটাকে তুমি আগে কি করছো, এই র্যাপটা কি অন্তস্থরা থেকে আসছে না, সেজন্য এখানে অন্তস্থরাটা বসাইছো, উচ্চারিত হচ্ছে ব্যর, তারপর কি থ, ব্যর্থ। সেম ভাবে এটা কি হবে, ব্যবধান। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন এখানে এখানে কিন্তু আর এই একারান্ত হবে না, এখানে কিন্তু হয়ে যাবে বেতি তো। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন হয়েছে, এখানে হওয়ার কারণ হচ্ছে জফলার পরে দীর্ঘিকার, অর্থাৎ জফলার পরে যদি দীর্ঘিকার থাকে অথবা ঋষিকার থাকে তখন সেটার উচ্চারণ কি হবে, একারান্ত হবে, তখন আর এই একারান্ত হবে না। ক্লিয়ার? এখন তাহলে এই তথ্য এটার উচ্চারণ কি হবে, ত প্রথমে আছে, অধ্বনি আছে এখানে, সো এটাকে আমাদের কি করতে হবে, তো লিখতে হবে। তারপর এখানে আমাদের যত দেখবা বড় হাতের থাকবে, বড় হাতের বলতে আমি বোঝাচ্ছি প্রথমে তোমাকে কিবোর্ডে ত লিখতে হবে, তারপর এইচ দিয়ে না সেটাকে থ বানাতে হয়, তাই না? প্রথমে তুমি দ লিখো, তারপরে এইচ দিয়ে সেটাকে কি বানাও, ধ বানাও। প্রথমে তুমি ব লিখো, তারপরে এইচ দিয়ে সেটাকে কি বানাও, ভ বানাও। সেই জন্য প্রথমে এইটা তারপরে এটা হবে। যেরকম আগে আমরা আত্মার সাথে আমরা কিন্তু কি করছিলাম, সেটাকে ভাঙার সময় ত লিখছি, তর নিচে হসন্ত দিয়ে তারপর ত একার তাকে চন্দ্রবিন্দু দিছি, কারণ সেটা একই শব্দ দ্বিত্ব হয়েছে। কিন্তু এখন তো একই শব্দ দ্বিত্ব হচ্ছে না, একই শব্দ কি দ্বিত্ব হচ্ছে, একই শব্দ কিন্তু দ্বিত্ব হচ্ছে না। এই জন্য আমরা এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করি না, আগেরটাও কিন্তু চন্দ্রবিন্দু ছিল না, সো এইটার ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব না। কি করব, এখানে ত লিখবো, নিচে একটা হসন্ত, তারপর থৌকার থ, এটা হচ্ছে তথ্য। তারপর সভ্য, এই বানানটাকে তুমি কিভাবে উচ্চারণ করবা, এটার ক্ষেত্রে কিন্তু দন্তাস্ব আছে, দন্তাস্ব থাকলে উচ্চারণে কি লিখতে হয়, তালিবাস্য। আর শুরুতে যেহেতু অধ্বনি উচ্চারিত হবে, এরপর ব লিখবো, তারপর কি ভৌকার ভো, এটাই হচ্ছে সভ্য। আর এই যে এটা কি, এটার উচ্চারণ হচ্ছে সহ্য, তাই না? তাহলে এখানে কি হবে, এইটার উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্ট, এখানে আমরা জ উচ্চারণ করছি না, কিন্তু জফলার উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে আমরা কি উচ্চারণ করছি, কিভাবে আমরা সহ্য করলাম, এই যে তালিবাস্য ওকার স, তারপর কি বরকার ঝ, এরপর যৌকার ঝ, সহ্য। বুঝলা? তাহলে সাহায্যের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। ব্যক্ত, এর শব্দ উচ্চারণ কেমন হবে, ব্যক্ত, এখানে কি ঋষিকার বা দীঘিকার আছে, নাই তো, সো এখানে আমাদের এই যে এই বয় জফলা আকার যেটা সেটা হবে। তাহলে এখন এখানে তুমি কোনটাকে সঠিক করবা, এটার সঠিক হচ্ছে খ নাম্বারটা। কেন? কারণ এটা ব্যক্ত, অধ্বনি উচ্চারিত হচ্ছে, শেষে শুরুতে যদি এরকম থাকে অধ্বনি উচ্চারিত হয়, সেটার ক্ষেত্রে তুমি এভাবে অধ্বনি উচ্চারণ করবা, অর্থাৎ উকার দিয়ে দেবা। তাহলে এটা কি হবে, এটা হবে ম। আর র্যাপ যেহেতু অন্তস্তরকে আমরা ভেঙে নিব, এখানে আমরা একটা হসন্ত দিব, তারপর কি ত লিখবো শুধু না, তৌকার তো, মর তো, তাহলে এটা সংখ্যা। উচ্চারণ কি হবে, দন্তাস্ব যেহেতু আছে আর একটা অধ্বনি উচ্চারিত হচ্ছে, সো শো, তারপর অনিষ্কার, এরপর কি খা, সংখ্যা। এখন এখানে আমি আকার কেন দিছি, কারণ এটার উচ্চারণ কি এর মতো না, একারান্ত হয়ে যাবে। যদি আমি এখানে জফলা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমাদের উচ্চারণ তো সংখ্যা না, উচ্চারণ কি সংখ্যা। এটার উচ্চারণ কি হবে, মাঝখানে যুক্ত হয়েছে ব, দ্বিত্ব হচ্ছে, উচ্চারণ কি হবে, বিশ্বাস। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বলো তো, এই যে খ নাম্বারটা। কেন খ নাম্বারটা, কারণ এখানে কেবলমাত্র সঠিকভাবে হসন্ত ব্যবহৃত হয়েছে এবং দন্তাস্বর সঠিক উচ্চারণটা দেওয়া আছে। দন্তাস্ব উচ্চারণের ক্ষেত্রে কি হবে, সবসময় তালিবাস্য হবে, তাহলে তালিবাস্য দেওয়া আছে, ব এখানে যুক্ত ছিল সেই জন্য এখানে হসন্ত দেওয়া হয়েছে। কিন্তু দেখো এখানেও কিন্তু সেম আছে, কিন্তু এটা কেন হয় না, কারণ এখানে ব যুক্ত ছিল কোন তালিবাসের সাথে, এই তালিবাসের সাথে যুক্ত ছিল, কিন্তু এই জায়গায় তো হসন্ত দেওয়া নাই, সো এটা ভুল। অপ্রতুল শব্দের সঠিক উত্তর কোনটা, আমি তো উচ্চারণ করে ফেলছি এটা। প্রথমে অ আছে, কিসের মতো উচ্চারিত হবে, উ এর মতো উচ্চারিত হবে, তাহলে বাকি অপশনগুলো এমনিতেই বাদ। সঠিক উত্তর কি হবে, ক নাম্বার, কারণ একটাতেই উ আছে। একদম সহজ না উচ্চারণ, তুমি সহজেই পারতেছো এখন। তারপরে দেখো এখানে রফলা ছিল, রফলা থাকার কারণে এটা কি হয়েছে, এখানে একটা হসন্ত হয়েছে, তারপর আবার পয় রফলা ওকার দিছে, তারপর তরিষ্কার তু ল দিছে, তার মানে এটা কি হয়েছে, দ্বিত্ব হয়ে গেছে। মাঝখানে আছে, মাঝখানে এবং শেষে থাকলে কি হয়, দ্বিত্ব হয়, সেটা রফলা হোক, জফলা হোক, মফলা হোক বা বফলা হোক।
এটা কি হবে? এটা কি হবে? এখানে শুরুতে আছে, তাহলে এটা কি হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে প্রথমে আমরা উ লিখলাম, এরপর কি দন্তান্বস্কার নু, অনু লিখছি, তারপর তালিবাস্য যেভাবে আছে এটাই লিখলাম তালিবাস্য আকার। দন্তাস্বর উচ্চারণটা কি হয়ে যাবে? এটা যেহেতু অধ্বনিতে উচ্চারিত হয়েছে, সো এখানে তালিবাস্য ওকার স, তারপর আবার দন্তান্ন। এটাই হচ্ছে অনুশাসন। এখন অনেক সময় হসন্ত থাকতেও পারে, হসন্ত নাও থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, উচ্চারণটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এরপর এটাকে কি করবা? শুরুতে সরাইয়া যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে ব, এটা কি আবশ্যক নাকি আবশ্যক? আবশ্যক। বয়ের এখানে অধ্বনি উচ্চারিত হয়েছে, এই জন্য আব, তারপর তালিবাস্য, এরপর তালিবাস্য ওকার স, ক। কেন? কারণ এখানেও কি অধ্বনি উচ্চারিত হয়েছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, আবশ্যক। এটা কি হবে? শুরুতে অ আছে, তাহলে এখানেও কি উ উচ্চারিত হবে, তাহলে এই ক নাম্বার অপশনটা বাদ, গ নাম্বার অপশনটা বাদ, খ এবং ঘ এই দুইটার একটা হবে। তাহলে এখানে কোনটা হবে বলো তো? বয়ের সাথে জহলা আছে, তাহলে দ্বিত্ব হলে এই ব হবে, এখানে পর সাথে তো কোনো সম্পর্ক নাই, আছে কি না? তাহলে কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। কেন? কারণ এখানে দ্বিত্ব হয়েছে, অবিপ ব্যাপ্তি, আর এখানে কি হয়েছে? অভিব্যক্তি হয়ে গেছে, সঠিক উচ্চারণটা কি হয় নাই। এটা কিভাবে হবে? উ দিয়ে অনুরোধ করতে পারবা। এটা কি নদী আছে না, এইটার উচ্চারণ কি হবে? নো দি। তুমি বুঝতেছো আমি এখানে কোন উচ্চারণটা করতেছি? এখানে কিন্তু আমরা সব অধ্বনিটা করছি। অ যদি শুরুতে থাকে তাহলে হয় উ হবে, নয় ওকার হবে। তাহলে এখানে কি নদী, আমরা অ উচ্চারণ করছি, এই জন্য এখানে ওকার হয়েছে। এটা কি অর্ধ, এটা কি অশুরুতে আয় পড়ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এই হবে, এই উ হবে, তারপর দ, তারপর কি দ ইজাফল আকার। এখানে কিন্তু আবার আমি বড় ধ লিখি নাই, কারণ এটা তো ছোট দ দিয়েই করা হয়েছে, তাই না? এরপর রক্ষা, এটা কি হবে? অন্তঃস্থকার রো, এরপর ক্ষীয়টাকে ভাঙবো, ক, তারপর হসন্ত, এরপর ক্ষয়াকার খা। বক্তৃতার উচ্চারণটা কি হবে? বৌকার বউ, তারপর ক, এটা নিচে আমি র্যাপ দিব, এরপর কি ত্রিতা, তো আমি ত লিখছি, এরপর রিকার ত্রি, তারপর কি হয়েছে? তা, বক ত্রিতা। অসংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে? অর দুই ধরনের উচ্চারণ আছে, একটা হচ্ছে বিবৃত, বিবৃত বলতে স্বাভাবিক উচ্চারণ, আর একটা হচ্ছে সংবৃত মানে স্বাভাবিক উচ্চারণ হবে না। কোনটাতে স্বাভাবিক উচ্চারণ হয় নাই? এই যে অতীতে স্বাভাবিক উচ্চারণ হয় নাই, এখানে উচ্চারণ হয়েছে কি অতি, এই উচ্চারণ হয়েছে। আর বাকিগুলো দেখো অটল, অনাচার, অমানিসা, এগুলোতে স্বাভাবিক উচ্চারণ হয়েছে। এরকম আরও জানো যেগুলোতে সংবৃত ঘটছে, স্বাভাবিক উচ্চারণ হচ্ছে না, নদী, তারপর উদ্য, রক্ষা, এগুলো আর কি। অজর শব্দে অ এর উচ্চারণ বিবৃত হওয়ার কারণ কি? বিবৃত হচ্ছে কিন্তু মানে স্বাভাবিক হচ্ছে, এটার কারণ কি? কারণ অজর শব্দটা নাবোধক শব্দ, আর নাবোধকতার ক্ষেত্রে বিবৃতি হয়। এখন দেখো স্বরসঙ্গতি বলতে কি বোঝায়? এখানে দেখো দুইটার ক্ষেত্রে অধ্বনি আছে, মানে আগের শব্দের সাথে সুর মেলানোর জন্য সে একটা সঙ্গতি প্রকাশ করে, এই জন্য এটা কলম না হয়ে কলম হয়ে গেছে। তাহলে কি আগের শব্দটার সাথে সুর মিলাতে গিয়ে সেও কি অধ্বনি উচ্চারণ করছে। তারপর ই ধ্বনির পর যদি অ থাকে তখনও কি সেটা বিবৃত হচ্ছে। এই দেখো তো হচ্ছে স্মিত, এটা কিন্তু স্মিত, হ্যাঁ আমি এখানে সরাসরি উচ্চারণটা লিখে ফেলছি, এটা হচ্ছে স্মিত। উদ্বেলিত, শব্দের শেষে অ উচ্চারণ লোপ পায় না, মানে শব্দের শেষে অ এর উচ্চারণটা আছে কোনটাতে? এটা হচ্ছে একমাত্র এইটাতে, বৃহত্তর। কারণ আমরা ফলের কখনো ফলও বলি না, বলি কি তারপর অবশেষে কে কখনো, অবশেষে তো এমনিতে এখানে তো আর অ উচ্চারণই হচ্ছে না। তারপর দর্শন, এটা কি কখনো কেউ বলো দর্শনও? বলো না তো, তাহলে সঠিক উত্তর কি হবে? বৃহত্তর। এরকম আরও কিছু শব্দ দেখো যেগুলোতে শেষে অ উচ্চারিত লোপ পাইছে। এই যে মন, এটা কি মন, এটা কি বোন, এটা কি আদর, এটা কি আদরও না কিন্তু, এটা আদর, এখানে দর সাথে ওকার হবে। তারপর এটা বেতন, তারপর উপনীত, এরপর নত, এরপর পদ্য, চিহ্ন, বিকৃত, এগুলো সবগুলোই কি অধ্বনির উদাহরণ। নিচের কোন উদাহরণে এ এর উচ্চারণ স্বাভাবিক? এ এর উচ্চারণ এখন আগে যেরকম আমরা বিবৃত এবং সংবৃত পড়ে আসছি না, এটার ক্ষেত্রে উল্টাটা, অর্থাৎ এ তখন বিবৃত হবে যখন সেটা স্বাভাবিক উচ্চারণ হবে না, আর এ তখন সংবৃত হবে যখন সেটা স্বাভাবিক উচ্চারণ হবে। তাহলে এখানে
এর উচ্চারণটা কোথায় স্বাভাবিক? স্বাভাবিক কোথায় বলো তো? বেহায়া এই শব্দটাতে। কারণ এগুলাতে এর উচ্চারণ এ না হয়ে এ কারান্ত হচ্ছে, এমন, একা। এরকম আরো কয়েকটা উদাহরণ দেখো, তেলাপোকা, তারপর শেওলা, তারপর ফেলো, তারপর এতো, একচোট। এই শব্দগুলো কিন্তু সবগুলো দেশি শব্দ। এর মানে দেশি শব্দতে এ এর উচ্চারণ কি হয়? বিবৃত হয়। তোমার উচ্চারণের মধ্যে এ ধ্বনি এবং অধ্বনি থেকে কোশ্চেন আসবে ঠিকই, কিন্তু অধ্বনিটা বেশি আসবে, আর বাকি যে শব্দগুলো আছে যেটা আমরা আগে দেখে আসছি সেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে। এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। এই যে সংবৃত হচ্ছে দেখো কোথায়, কেহ, দেশ, প্রেম, শেষ, এগুলোতে সংবৃত হচ্ছে। এই প্রেম, তারপর দেশ, এগুলো কিন্তু বাংলা ভাষার সঠিক শব্দ না, এগুলো কিন্তু তৎসম শব্দ। এই তৎসম শব্দগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? এ সংবৃত হচ্ছে। তারপর এক অক্ষরযুক্ত সর্বনাম শব্দের ক্ষেত্রেও কি হচ্ছে? এ সংবৃত হচ্ছে। আবার দুই অক্ষরের সর্বনামের ক্ষেত্রে কিন্তু এ বিবৃত হচ্ছে। এতক্ষণ যা পড়েছো, তারপরে এই ধরনের প্রশ্ন সঠিকভাবে উত্তর করা তোমার জন্য একদম ইজি। এগুলাতে কি বলছে? বফলার নিয়ম বলছে। বফলা যদি শুরুতে ব্যবহৃত হয়, আদ্য মানে আদিতে ব্যবহৃত হয়, তখন কি হবে? আদিতে ব্যবহৃত হলে সেটা কি? অনুচ্চারিত থাকে, তাই না? তাহলে সঠিক উত্তর কি হবে? অনুচ্চারিত। দ্বিত্ব উচ্চারিত কখন হবে? যখন শেষে, অন্তে বা মাঝে ব্যবহৃত হবে। স্মৃতিসৌধ শব্দের প্রমিত উচ্চারণ কোনটা হবে? এটাকে তুমি আগে ভাঙবা, ভাঙার পরে সেটাকে তুমি উচ্চারণ করবা। এই ধটা, এটা কি শুধু স্মৃতিসৌধ থাকবে না, ধ হয়ে যাবে, স্মৃতিসৌধ। সঠিক উত্তর কোনটা হবে? গ নাম্বারটা। কেন? কারণ গ নাম্বার চন্দ্রবিন্দু আছে। তীব্র শব্দটি শুদ্ধ উচ্চারণ কি হবে? তীব্র। দেখো কোথায় কোথায় দ্বিত্ব হচ্ছে, তীব বাংছে এখানে, তারপর ব্রো করছে। তাহলে সঠিক উত্তর কি হবে? ক নাম্বারটা? না, এটা হবে খ নাম্বারটা। কেন? কারণ দীর্ঘিকারের উচ্চারণটা ঋষিকারের মতো হবে। এরকম দন্তাস্বয়ের উচ্চারণটা তুমি তালিবাস্য করেছো, সেম ভাবে যখনই দেখবে দীর্ঘিকার আছে সেটার উচ্চারণ কি হবে? ঋষিকারের মতো হবে। ঐশ্বর্য শব্দটির উচ্চারণ কোনটা? এই যে এই ওইটাকে ভাঙলে তোমাকে রস্যই লিখতে হবে। কেন? এটার প্রমাণ আমি দেখাচ্ছি। দেখো, এখন আমি যদি ওইটা লিখি তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে রস্যু লিখতে হবে, তারপর রস্যই লিখতে হবে। দেখছো, ওই হয়ে গেছে। আমি প্রথমে কি করছি? প্রথমে ডাব্লু দিয়ে উ লিখছি, তারপর এই যে আই দিয়ে কিন্তু আমি রস্যই লিখছি। এখন এখানে ওই হয়েছে, কিন্তু ওইটা ওই হয়েছে কেন? কারণ আমি আইটা বড় হাতে লিখছি, এই জন্য। এই দেখো, উ দিলাম, তারপর এই যে সবগুলো লেখাকে ক্যাপিটাল করে এখন আমি রস্যই দিছি, ওই হয়েছে, তাই না? তাহলে আমার এখানে কি লাগবে? উ এবং রস্যই লাগবে ও এর উচ্চারণের জন্য। তাহলে এখানে আমি এখন উ এবং রস্যই লাগিয়ে দিছি ও এর উচ্চারণের জন্য। এটা কোথায় কোথায় আছে? গ নাম্বারে আছে এবং ক নাম্বারে আছে। তাহলে এই দুইটা অপশন বাদ, বাকিগুলো কি হবে? তালিভাষ্য, নিচে ব আছে, তাহলে এটা কি হবে? দ্বিত্ব হবে। তালিভাষ্য গেল, বয়ের জন্য এটা হসন্ত। এরপর কি হবে? ঐশ্বর্য, তাহলে এখানে অধ্বনি উচ্চারণ হচ্ছে, তো তালিভাষ্য কাশ্য। এরপর কি? র্যাপটাকে ভাঙতে হবে না? ভাঙতে হবে। তো অন্তস্থ এরপর দিলাম। এরপর অন্তস্থ জ্বর উচ্চারণ কি হবে? বলে দিয়েছি, বরকার জোর মতো হবে। তো এটা কোথায় আছে? এটা আছে কেবলমাত্র ক নাম্বারে। তাহলে সঠিক উত্তর কি হবে? ক নাম্বারটা। লক্ষণ শব্দটির উচ্চারণ কি হবে? এই ক্ষীয়টাকে ভাঙবে প্রথমে, ল আছে, তারপর ক্ষীয়কে ভাঙলে কি করতে হবে? ক লাগবে, তারপর খৌকার খো লাগবে। এরপর মূর্ধান্য আছে, সেটার উচ্চারণ কি হবে? দন্তান্ন হবে। লক্ষণ। আর ল এখানে শুরুতে কি? অধ্বনি উচ্চারিত হচ্ছে, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? লক্ষণ। কোথায় আছে এটা? এটা আছে ঘ নাম্বার এবং গ নাম্বারে, কিন্তু সঠিক উত্তর কোনটা হবে? ঘ নাম্বারটা, কারণ চন্দ্রবিন্দু আছে। তারপর এটার উচ্চারণ কি হবে? এখন উচ্চারণ অনুযায়ী তুমি ক নাম্বারটাকে সঠিক উত্তর দাগাবা, কিন্তু ক নাম্বারটা দাগালে ভুল হয়ে যাবে। এটার উচ্চারণ হচ্ছে গ নাম্বারটা। কেন হয়েছে? চলো কিবোর্ড থেকে দেখে আসি। ওইটা কি ছিল? ব্রাহ্ম। এটাকে যদি তুমি লেখো, এই দেখো, আমি যদি এখন লিখি তাহলে হ লিখলাম, তারপর ম লিখলাম, দেখো ওই এটা চলে আসছে। তাহলে আমার একটা হ লাগছে, একটা ম লাগছে, কিন্তু উচ্চারণটা আগে কার হচ্ছে? ময়ের হচ্ছে। তাহলে সেই জন্য আমরা আগে মটা লিখবো, তারপর হটা যাবে। উচ্চারণ কি হবে? ব্রাহ্ম। এই ছিল উচ্চারণের যাবতীয় টপিক। এখন এখানে উচ্চারণের দুইটা পোল কোশ্চেন আছে, দুইটা পোল কোশ্চেন তোমরা সমাধান করে ফেলো। সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও। এখন আমরা পদ নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের পদ যে কথা, ইংরেজির পার্টস অফ স্পিচ একই কথা। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার, কিন্তু বাংলাতে এখানে 5 প্রকার আছে। এখন আমি বললাম পার্টস অফ স্পিচ যে কথা, পদ একই কথা, তুমি বুঝবা কিভাবে? এখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই 5 প্রকারের পদই কিন্তু মূলত আমরা এতদিন পড়ে আসছি, কিন্তু এখন এইটাকে 8 প্রকার করে দিছে।
8 প্রকার করে দেওয়াতে তোমার সুবিধা হয়ে গেছে পার্টস অফ স্পিচ বোঝার জন্য। বাট এত কঠিন করে আমি তোমাকে কিছুই বোঝাবো না, জাস্ট পদ নিয়ে তোমাকে একটা ধারণা দেব। এই বিশেষ্য যে শব্দটা আছে এটা দিয়ে বোঝাচ্ছে নাউনকে। নাউন বলতে যে কারোর নাম, তাই না? কারণ আমরা যত কিছু নাম বুঝি তাই হচ্ছে নাউন। বিশেষণ বলতে নাউনের দোষ বোঝাবে বা প্রোনাউনের দোষ বোঝাবে। নাউন বা প্রোনাউনের দোষ বোঝাবে। এখন প্রোনাউন বলতে আমরা সর্বনামকে বুঝি। এখন প্রোনাউনটাকে, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে। আর ক্রিয়া বলতে যে কোনো কাজ, যে কোনো কাজকে ক্রিয়া বলি। যে বলে না প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, মানে তুমি একটা কাজ করছো সেই কাজের একটা ফল অবশ্যই পাবা। আর অব্যয় হচ্ছে সহজ ভাষায় যেটাকে তুমি বাক্য থেকে উঠাই নিয়ে গেলেও সে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে অব্যয়। ক্লিয়ার? এখন দেখো 8 প্রকার অব্যয়কে কিভাবে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 8 প্রকার অব্যয়ের। এখানে বিশেষ্য আসছে, বিশেষণ আনছে, সর্বনাম আনছে। সর্বনামটা আগে রাখবা, অর্থাৎ প্রথমে নাউন, তারপর প্রোনাউন, তারপর কি অ্যাডজেক্টিভ, দোষগুণ বোঝাচ্ছে, তারপর কাজ মানে ভার্ব, তারপর ভার্বের দোষগুণ বোঝাবে ক্রিয়া বিশেষণ, এটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? ভার্বের দোষগুণ বোঝায়। তারপর যোজক, যোগ করবে দুইটা বাক্যকে, এরপর অনুসর্গ, এরপর হচ্ছে আবেগ শব্দ। এগুলো জাস্ট কনসেপ্ট, এগুলো বুঝলে তোমার জন্য পদের যে কোনো প্রশ্ন সমাধান করা একদম ইজি হবে। প্রথমে বিশেষ্য 6 প্রকার। বিশেষ্য 6 প্রকার কি? বিশেষ্য মানে কি? নাউন না? নাউনে আমরা 5 প্রকার পড়ছি, এখানে 6 প্রকার আছে, কোনো সমস্যা নেই, একই কথা। দেখো, নামবাচক যে কোনো কিছুর নাম, প্রপার নাউন আর কি। তারপর জাতিবাচক, জাতি দিয়ে বুঝতেছ এক জাতীয় সকলকে বোঝাবে, তার মানে এটা কমন নাউন। তারপর বস্তুবাচক বা দ্রব্যবাচক। বস্তুবাচক কোনটা বলো তো? এই যে রিং, এটা কি বস্তু না? রিং তো একটা বস্তু। আর দ্রব্য বলতে ওয়াটার। তার মানে বুঝতেছো যে রিং কোনটা, ওয়াটার কোনটা? ম্যাটেরিয়াল নাউন। তার মানে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এরপর সমষ্টিবাচক। সমষ্টিবাচক বলছো মানে এক জাতীয় সকল কিছুর সমষ্টিকে বোঝাচ্ছে আর কি, সমজাতীয় অনেকগুলা জিনিস। তার মানে কমন নাউনের যদি সমষ্টি বলো তাহলে সেটা কি হচ্ছে? কালেকটিভ নাউন। তাহলে এই যে এই সমষ্টিবাচক যেটা, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপর গুণবাচক। গুণবাচক বলতে কি কাইন্ডনেস, দয়ালু, তার মানে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই ভাববাচকটা হচ্ছে ভাব প্রকাশ করবে, সেটা একটু আলাদা বিষয়। তাহলে তোমার বিশেষ্য শেষ। এখন সর্বনাম। সর্বনাম কোনগুলা? যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। বাংলার ক্ষেত্রে কি নাউনের পরিবর্তে ব্যবহৃত হলে কি হয়? ওই যে, এই যে, হ্যাঁ, সে, এগুলাই তো, এগুলাই সর্বনাম। এত কিছু পড়ার তো দরকার নাই। আমি তোমাকে এখানে দেখো সব সর্বনাম লিখে দিয়েছি কি কি থাকতে পারে। আমি, আমরা, আমি কার পরিবর্তে? আমার পরিবর্তে। আমরা কার পরিবর্তে? আমাদের পরিবর্তে। তুমি, তোমরা, সে, তিনি, এক, ওরা, ও, ও আসে নাই, ও খায় নাই, আমরা বলি না? এভাবেই মানে যেটা বুঝবা যে কারণ নামের পরিবর্তে ব্যবহার করছে সেটাই হচ্ছে সর্বনাম। এত কিছু পড়ার তো কোনো দরকার নাই। তারপর আমি লিখে রাখছি, তোমরা স্লাইডটা থেকে পড়ে নিও। বিশেষণ দোষগুণ বোঝাবে, রূপবান, তাজা, রোগা, তারপর বিঘাটেক, বেলে, ঘোলা, অর্ধেক, এগুলো হচ্ছে কি বিশেষণ। এখন বিঘাটেক বলতে কি বোঝাচ্ছে? এই যে 1 বিঘা 2 বিঘা জমি বলি না, সেই বিঘার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে একটা জমির অবস্থান বোঝাচ্ছে। বিশেষণ মানে আমরা কি বুঝি? দোষ, গুণ, পরিমাপ, পরিমাণ, এগুলো বোঝাবে, তাই না? তো অর্ধেক দিয়ে কি বোঝানো হচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে, যেটা অর্ধেক পরিমাণ পানি আছে। তাহলে বুঝতেই আছো যে এগুলো তোমার এত কিছু পদ মানে এত বিশ্লেষণ করে পড়ার কোনো দরকার পড়বে না। এরপর ক্রিয়াপদ। ক্রিয়াপদ যেটাতে কাজ বোঝা। দেখো এখানে আছে একবার মরলে কি কেউ ফেরে। এখানে ক্রিয়াপদ কোনটা বলো তো? এই যে মরলে, সে মরে গেছে, ডাই। ডাই অর্থ কি? ডাই অর্থ হচ্ছে মরা। জন্মিলে মরিতে হবে। তাহলে এই জায়গায় এই জন্মানোটা হচ্ছে ভার্ব। এরপরে বাক্যে বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, এখানে ভেজা। ভেজাটা হচ্ছে কি? ভার্ব মানে ক্রিয়াপদ। বুঝতেই পারছো যাদের কাজ বোঝাবে তাই হচ্ছে কি ক্রিয়াপদ। এখন তুমি যে কাজটা করছো সেই কাজের যে দোষগুণটা বোঝাবে, তুমি কাজটা ভালো করছো নাকি খারাপ, সেটাই হচ্ছে কি বিশেষণ। এটাও দেখো এরকম, লোকটা হনহন করে হাঁটছে, এই হনহনটা হচ্ছে এখানে বিশেষণ। হনহন দ্বারা কি বোঝাচ্ছে? কাকে ইন্ডিকেট করছে? এই হাঁটছে কে, আর হাঁটাটা কি এখানে ভার্ব মানে ক্রিয়াপদ। আশা করি ক্লিয়ার। এরপর যোজক। যোজক মানে কি? দুইটা শব্দকে যুক্ত করবে। দেখো, যদি তুমি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে, যত গর্জে তত বর্ষে না। এখানে যত, তত, তারপর যদি, তবে, এগুলো হচ্ছে কি যোজক। এরপর হচ্ছে অনুসর্গ। এটা শব্দের শেষে বসে সেই শব্দটাকে অর্থ প্রকাশে সাহায্য করে, ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশনের মতো আর কি, কিন্তু সবসময় এটা শব্দের শেষে বসবে। দেখো, প্রাণের অপেক্ষা প্রিয় আর কি আছে। এখানে এই যে অপেক্ষা, এটা হচ্ছে অনুসর্গ। প্রাণের অপেক্ষা, কিসের অপেক্ষা? প্রাণের অপেক্ষা। তারপর সকলের তরে, এখানে তরে হচ্ছে অনুসর্গ। তারপরে চামচ দিয়ে, এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ। আবেগ শব্দ, বেশ হয়েছে আমরা বলি না? বেশ হয়েছে মানে খুব ভালো হয়েছে, এই ধরনের কথা আর কি। উ বলা হয়, আ বলা হয়, ওগো বলা হয়, ওরে, হে বন্ধু, আমরা এভাবে বলি আর কি আবেগগুলা। এগুলো আবেগ শব্দ। তারপর অব্যয়পদ। অব্যয়পদ মানে কি? এই শব্দটাকে আমি যেই বাক্যটা থাকবে সেই বাক্য থেকে সরাই নিয়ে গেলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখো তো, এখানে কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের
বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বোধন করে। মানে কি, সে সংযোগ করছে, বিয়োগ করছে আর সংকোচন করছে। আর যেহেতু অব্যয় পদ বাক্যের সমাবর্ধন করে, সেজন্য সেটাকে বাক্যের অলঙ্কারও বলা হয়ে থাকে। এখন দেখা যাক কিভাবে করছে। দেখো, নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে সবাই খাপল হিসেবে দেখতে চায়। তো এখানে অব্যয় কোনটা? এখানে কি করছে, দুইটা বাক্যকে সংযোগ করছে। সে অব্যয়টা হচ্ছে ও। এখন ওটা যদি আমি কেটে দেই তাহলে এটার অর্থ কি কোনো পরিবর্তন হচ্ছে? দেখো তো, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে সবাই কাপল হিসেবে দেখতে চায়, অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। তাই এই ওটাই হচ্ছে এখানে অব্যয়। এরপরে দেখো, আমি কিংবা তুমি, যে কোনো একজনকে গড় ছাড়তে হবে। তো এইখানে এই কিংবাটা হচ্ছে অব্যয়। এই কিংবা এখানে কি করছে? বিয়োগ করছে, আমাকে বা তোমাকে একজনের বাদ দিয়ে দিচ্ছে। কোত্থেকে? ঘর থেকে বাদ দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তার মানে সংকোচ করছে, বিয়োজক করছে, সংযোজক করছে। এই তিনটাকে একসাথে বলা হয় সমুচ্চয়ী। সমুচ্চয়ী অব্যয় বলা হয়। পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন লেখা থাকে নিচের কোন শব্দের মধ্যে সমুচ্চয়ী অব্যয় প্রকাশ পেয়েছে, তখন তুমি বুঝতে পারবে না সংযোজক করুক, বিয়োজক করুক, সংকোচ করুক, তাহলে সেটা কি হয়ে যাবে? তখনই সেটা সমুচ্চয়ী হয়ে যাবে। সংযোজক তো দেখছো, এটা হচ্ছে সংযোজক, বিয়োজক হচ্ছে এটা, তাহলে সংকোচনটা কি? এই শব্দ দিয়ে বুঝতে পারছো, সংকোচ করা। সংকোচ আমরা কিভাবে করি? যে কিন্তু, কিন্তু কিন্তু কিন্তু, এটাই হচ্ছে সংকোচ। কিন্তু থাকবে, বরং থাকবে। বুঝতে পারছো? এই শব্দগুলো দিয়ে কি হবে? সংকোচ করবে। এরপর হচ্ছে অনন্যয়ী। অনন্যয়ী আসলে কি? অনন্যয়ীকে তুমি অন্য হিসেবে ধরতে পারো। একটা শব্দের মধ্যে সে ব্যবহৃত হবে, অন্যভাবে ব্যবহৃত হবে, অর্থাৎ সে একাই থাকবে, সে কিন্তু কাউকে কোনো সমস্যা করবে না, একাই শব্দ প্রকাশ করতে পারবে। যেরকম আমি বললাম হ্যাঁ, এটা হচ্ছে অনন্যয়ী। এরপর আমি বললাম মরি মরি, বলতে পারছি না আলাদাভাবে, আমার কিন্তু আলাদাভাবে আমি অর্থ প্রকাশ করতে পারছি, মরি মরি, এটা আমার শব্দের মধ্যে কোনো প্রভাব ফেলছে না। সো এটাও কি একটা অনন্যয়ী। এরপর বিভক্তি সূচক বিভক্তি রূপে ব্যবহৃত হয়। এই দুইটাকে একত্রে বলা হয় অনুসর্গ। তারপর সর্বশেষ হচ্ছে অনুকার। অনুকার বলতে মানে কি? অনুকার শব্দটা তোমরা শোনো নাই? বানর কি করে? মানুষের অনুকরণ করে, অন্য প্রাণীর অনুকরণ করে না? এই জন্য তো আমরা বাদর ডাকি, তাই না? বাদর মানে বানর। এখন এই অনুকারটা হচ্ছে এরকম, বানরে কি করছে? অন্য কাউকে অনুকরণ করছে, মানে অন্য কাউকে কপি করছে। সেমভাবে আমরা এখানে কোনো একটা শব্দের পরিবর্তে তার অনুকার ব্যবহার করে থাকি। যেরকম পাতার শব্দ, পাতার শব্দকে আমরা কি বলি? মর্মর শব্দ করে। যেরকম কাকের ডাককে আমরা বলি কাকা করে। এগুলো হচ্ছে অনুকরণ। ক্লিয়ার? এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করব, তাহলেই পথ শেষ। এখানে কি বলছে? পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। এখানে কিন্তু যে ধরনের অব্যয়, কিন্তুটা একটা অব্যয়। এখন অব্যয়ের মধ্যে পদান্বয়ী অব্যয় যে কথা, অনুসর্গ অব্যয় একই কথা। তাহলে এখানে এই কিন্তু দিয়ে কি করা হয়েছে? বিয়োজক করা হয়েছে, সংযোজক, নাকি সংকোচ করা হয়েছে? কোনটা? কিন্তু এবং বরং কোথায় ব্যবহৃত হয়? সংকোচের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর কি হবে? সংকোচ। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? মিশ্র ক্রিয়া বলতে কি বোঝায়? মিশ্র ক্রিয়ার আরেকটা নাম আছে, যেটা হচ্ছে সংযোজন ক্রিয়া। তার মানে তুমি যখনই দেখবে দুইটা ক্রিয়া একসাথে সংযোজন করছে, তখনই সেটা মিশ্র ক্রিয়া হবে। এখানে দেখো বলছে এসে বসা, এইটা কিন্তু সংযোজন করছে, আসার পরে বসতেছে। কিন্তু বাকিগুলা কি সংযোজন করছে? খেয়ে যাওয়া, এখানে কি কোনো কিছু সংযোজন করছে না। এখানে এসে বসা মানে এসো বসো, সংযোজন করছে, দুইটা ক্রিয়া একসাথে হচ্ছে। তাহলে মিশ্র ক্রিয়া হচ্ছে কোনটা? এসে বসা, এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এসেছে তারপর বসেছে, এটা দৌড়াতে থাকা, এটা কিন্তু মিশ্র ক্রিয়া না। এখানে দেখো মিশ্র ক্রিয়ার সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবা, তাহলেই বুঝতে পারবা। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন। নিম্ন রেখো শব্দের ব্যাকরণিক শ্রেণী কোনটা? ব্যাকরণিক শ্রেণী বলতে এই যে পদের মধ্যে কোন পদে পড়ছে। এটা কি হবে? বিশেষ্য হবে, বিশেষণ হবে, সর্বনাম হবে, নাকি যোজক হবে? সবাই এটাকে বিশেষ্য বলে দিবা, কিন্তু এটা ভুল। এখানে কিন্তু বৈশাখ বলে নাই, পয়লা বৈশাখ বলছে। পয়লা বৈশাখ মানে কি? বৈশাখ মাসের 1 তারিখ, মানে যেটাকে আমরা আগে একলা বলতাম, এখন সেটা কি পহেলা। তাহলে সংখ্যা দ্বারা সেটাকে কি করে ফেলছে? পরিমিত করে ফেলছে। বৈশাখের প্রত্যেকটা দিনই কি মানুষের কাছে উৎসবের দিন না, শুধুমাত্র প্রথম দিনটা। একটা অবস্থা বোঝাচ্ছে না, একটা দিনের কথা নির্দিষ্ট করে বলছে। সো এটা কি? বিশেষণ। আমরি বাংলা ভাষা শব্দগুচ্ছে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? দেখো, আমরি, এখানে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? আমি কিছুক্ষণ আগেই বলছি অনুসর্গ অব্যয় এবং পদ্মান্বয়ী অব্যয় দুইটা একই কথা। সো এখানে একই অপশন দুই জায়গায় আছে, যেহেতু এই দুটো অপশন বাদ থাকে কি? অনুকার অব্যয়, অনন্যয়ী অব্যয়। অনুকার অব্যয়ের মধ্যে তুমি জানো যে আমরা কোনো একটা শব্দের পরিবর্তে ব্যবহার করে থাকি, যেরকম মর মর, ছি ছি, এরকম। তাহলে এখানে কি আমরি, এটা কি কোনো শব্দের পরিবর্তে ব্যবহার করা হয়েছে? না। সো এটা অনুকার অব্যয় না। এভাবে অপশন এলিমিনেট করার পর আমরা দেখি একটা অপশনই বাকি আছে, তাহলে উত্তর কি হবে? অনন্যয়ী অব্যয়।
অন্যকার অব্যয়গুলো আবার দেখো, চটপটে, ধবধবে, টুংটাং, কাকা, শনশন ইত্যাদি। অনুসর্গ অব্যয় কোনটা? ওকে দিয়ে হবে না। এখানে অনুসর্গ কোনটা? দিয়ে যেটা, এটাই হচ্ছে অনুসর্গ। সেই সত্য যা রচিত তুমি, এই তুমিটা কোন পদ? এখানে সর্বনাম, কারণ তুমি এখানে কোনো একটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এখন প্রমাণ করে দেওয়া যাক বাকি অপশনগুলো কেন হয় নাই। বিশেষণ বলতে কি বোঝাচ্ছে? দোষগুণ বোঝাচ্ছে। সেই সত্য যা রচিত তুমি, এই তুমি দিয়ে কি দোষগুণ কিছু বোঝাচ্ছে না, তাই এই বিশেষণটা বাদ। ক্রিয়া মানে কাজ, এখানে তুমি দিয়ে কোনো কাজ বোঝাচ্ছে না, সো এইটাও বাদ। এখন অব্যয়, অব্যয় হচ্ছে সেই সব শব্দ যেগুলোকে বাক্য থেকে সরাই নিয়ে গেলেও বাক্যের অর্থ প্রকাশে সমস্যা হয় না। এখন আমি যদি এখান থেকে তুমিটাকে সরাই নেই, তখন কি হয়ে যাবে? সেই সত্য যা রচিত, সেই সত্য যা রচিত কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, সো এটা অব্যয় না। এখানে কি হবে? এটা আলটিমেটলি একটা অপশন বাকি থাকবে, সর্বনাম। সঠিক উত্তর হচ্ছে সর্বনাম। তিনি হো হো করে হেসে উঠলেন, এখানে হো হো শব্দটির ব্যাকরণিক শ্রেণী কোনটা? তিনি হো হো, হো হো কি করলো? করে হেসে উঠলেন, তার মানে হো হো হাসা। হাসাটা হচ্ছে এখানে ক্রিয়া, ক্রিয়াকে বোঝানো হচ্ছে হো হো দিয়ে, যে সে হো হো করে হাসছে, তাহলে এখানে কি হচ্ছে? হাসার ধরনটাকে বোঝাচ্ছে, তার মানে ক্রিয়ার দোষগুণ বোঝাচ্ছে, ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ, শুধু শুধু বিশেষণ হবে না। অনুসর্গ কি? সোমবার অবধি বাড়িতে থাকবো, এই যে সোমবার অবধি, সোমবার এই শব্দটাকে সে কি করছে? আর একটু বিস্তৃতভাবে প্রকাশ করছে। অনুসর্গটা কিন্তু আমি বারবার উদাহরণ দেখাচ্ছি যে অনুসর্গটা কীভাবে বোঝানো হচ্ছে। অনুসর্গটা শব্দের পরে বসে বসে সেই শব্দটাকে মডিফাই করছে। ব্যতিহারিক সর্বনামের উদাহরণ কোনটা? এই ব্যতিহারিক মানে হচ্ছে পারস্পরিক, পারস্পরিক। এখন পারস্পরিক যে শব্দটা, এটা মানে কি? পারস্পরিক মানে কি? পরস্পর, একে অন্যের উপর নির্ভরশীল, এরকম অর্থে। তাহলে একে অন্যের উপর নির্ভরশীল কোনটাতে আছে বলতো? এই স্বয়ং কিন্তু ব্যতিহারিক না, স্বয়ং বলতে আমি নিজেই, তার মানে এটা আত্মবাচক হয়ে গেছে, এটা আত্মবাচক সর্বনাম, এটা কিন্তু ব্যতিহারিক বা পরস্পর না। পরস্পর হচ্ছে আপোষে, একে অন্যের আপোষে আসার পরেই তো সব কিছু হয়, যেটা আমরা বলি মিউচুয়াল, মিউচুয়াল করা যেটা, সেটাই হচ্ছে কি? আপোষে। তাহলে সঠিক উত্তর কি হবে? ক নাম্বারটা। ব্যতিহারিক আরো দুটো উদাহরণ দেখো, দেখো নিজেরা নিজেরা আপনা আপনি হয়ে গেছে, এরকম আর কি। তুমি তো আচ্ছা মানুষ, এখানে আচ্ছা ব্যবহৃত হয়েছে কেন? এখানে বাক্যটা পড়ো তো কি হচ্ছে? তুমি তো আচ্ছা একটা মানুষ মানে কি? এখানে কোন অর্থে বোঝাচ্ছে? নাম বিশেষণ অর্থে বোঝাচ্ছে। কারণ কারণ এখানে এই আচ্ছা দ্বারা কাকে বোঝাচ্ছে? যে তুমি কে বোঝাচ্ছে, তোমার তোমার সম্পর্কে দোষগুণ বোঝাচ্ছে। তুমি তো একটা আচ্ছা মানুষ, মানে আচ্ছা বলে তুমি একটা ভালো হতে পারো, খারাপ হতে পারো, বুঝছো? সে কবেকার কথা, বাক্যটিতে কবেকার কি বুঝতেই পারছো, এটাও হচ্ছে একটা বিশেষণ। কবেকার মানে কি? একটা অবস্থা বোঝাচ্ছে, যে অনেক আগের কথা, অনেক দিন আগের কথা, সো এটা কি? একটা বিশেষণ। আরও কয়েকটা দেখো, কোথাকার, হাসাহাসি, কাদো কাদো, ধিকি ধিকি, হারানো, অনাগত, নির্জলা, এই সবগুলো হচ্ছে বিশেষণ পদ। আহা হাই হাই কোন ধরনের শব্দ? এই আহা দিয়ে একটা বাক্য বলি, তাহলেই বুঝতে পারবে এটা কোন ধরনের শব্দ। বাক্যটা হচ্ছে কি? আহা নারী কত অভিনয় করে রে, মানে করুণা। তাহলে উত্তর কি হবে? করুণাবাচক। আহা হাই হাই এগুলো কি? করুণাবাচক। কোনটি গুণবাচক বিশেষ্য? তারুণ্য, মানে ইয়ং। একজন মানুষ যদি ইয়ং থাকে, তাহলে তাকে আমরা তাহলে সেটা কি? তার গুণ। এখন এখানে রোগা, এটা কি হবে না? বলছে গুণবাচক, দোষবাচক বলে নাই। রোগাটা কি? একটা দোষ, এটা ভালো না, ভালো গুণ না। কাঁদিয়া উঠিল কোন ধরনের পদ? এটা হচ্ছে অসমাপিকা, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যৌগিক ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, কোনটা হবে? এটার উত্তর হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কেন? যৌগিক ক্রিয়ার মধ্যে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া কোনটা? যেটা দিয়ে অর্থের সমাপ্তি ঘটবে না। তাহলে এখানে যে কাদিয়া, এটা দিকে অর্থের সমাপ্তি ঘটছে না, অর্থের সমাপ্তি করে না। কাদিয়া কি? কিছু তো একটা হয়েছে, সমাপ্তি করে না, কিন্তু উঠিল দিয়ে সমাপ্তি ঘটছে। তাহলে এই উঠিল হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া, মানে সমাপ্তি ঘটছে। আর অসমাপিকা ক্রিয়া কোনটা? কাদিয়া। আর একটা অসমাপিকা একটা সমাপিকা ক্রিয়া দিয়ে হচ্ছে কি? যৌগিক ক্রিয়া। তাহলে উত্তর কি হবে? এটা যৌগিক ক্রিয়া। আরও জানো, সমাপিকা ক্রিয়া যা দিয়ে বাক্যের পরিসমাপ্তি ঘটে, আর অসমাপিকা ক্রিয়া যা দিয়ে বাক্যের পরিসমাপ্তি ঘটে না। বিরোধমূলক যোজকের উদাহরণ নিচের কোন বাক্যটিতে রয়েছে? বিরোধমূলক, বিরোধিতা করছে, কোনটাতে আছে? তিনি হয় ট্রেনে না হয় বাসে যাবেন। এখানে কি বিরোধিতা করা হচ্ছে? না, এখানে তো যে কোনো একটা দিকে যাবে, সে তো ট্রেনে যাবে না হলে বাসে যাবে, সেটা তার বিরোধিতা না। বিরোধিতা হচ্ছে এটা যে আমি ট্রেনেই যাব, কিন্তু আমাকে তুমি ট্রেনে যেতে দিচ্ছ না, সেটা হচ্ছে বিরোধিতা। এবার এত বৃষ্টি হলো,
তবুও গরম গেল না। এইটা হচ্ছে বিরোধিতা। মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরেও কি গরমটা গেছে না? কারণ বৃষ্টি পড়লে কি ঠান্ডা লাগার কথা না, কিন্তু গরমটা যায় না। তো এই খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আর বাকিগুলো কেন হয় না? দেখো, সারাদিন খুঁজলাম অথচ বইটা পেলাম না। তুমি সারাদিন খুঁজছো, খোঁজার পরে বইটা পাও না কারণ বইটা হারাই গেছে। এখানে তো আর বিরোধিতা কিছু হয় না। সময় নেই তাই বসতে পারছি না, সময় নাই এই জন্য বসো নাই, এখানে তো বিরোধিতা না। বিরোধিতা তখন হতো তোমার কাছে সময় নেই, তোমাকে জোর করে বসানো হচ্ছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওগো কোন ধরনের অভ্যয়? ওগোটা কোথায় বসছে? শব্দের শুরুতে বসছে, শব্দের পরে কিন্তু বসে নাই। তাহলে এখানে আমরা অনুসর্গটা লিখব না। এখন বাকি থাকে কি? অনন্যই অভ্যয়, অনুকার অভ্যয়, সমুচ্চয়ী অভ্যয়। অনুকার অব্যয় তো লিখবো না, কারণ ওগো তো এখানে কারোর কোনো শব্দের পরিবর্তে ব্যবহার করা হয় নাই। উত্তরটা হচ্ছে অনন্যই। অনন্যই মানে কি? অন্য। এই ওগোটাকে বাদ দিয়ে দাও, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বা ওই কথাটা আমি বললামই না, এখন বললাম ওগো, ডাকে না হাজব্যান্ড ওয়াইফরে? ওগো, ওয়াইফে ডাকে না ওগো শুনছো? তো এখানে যে ওগো শব্দটা, এই ওগো শব্দটা কি এখানে আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারছে? পারছে। সো এটা কি? একটা অনন্যই অভ্যয়। আরও জানো, সমুচ্চয়ী অব্যয় সংযোজক বিয়োজক সংকোচক করে, তারপর অনুসর্গ কি করে? বাক্যের সাথে পদকে সম্পর্কিত করে বা বিভক্তি করে। আর অনন্যই অব্যয় কি করে? একা একা অর্থ প্রকাশ করতে পারে, যেরকম ছিচি, তারপরে যে কি আফদ, তারপরে যে মানে ব্যথা পাইলা, তারপর নিশ্চয় নিশ্চয়, এই ধরনের শব্দ আর কি। হু হু দ্বারা কিসের শব্দ বোঝানো হচ্ছে? হু হু, বাতাসের শব্দ, হু 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 করছে। সো এর উত্তর কি হবে? অবশ্যই অনুকার। অনুকার কোথায় আছে? বস্তুর ধ্বনির অনুকার। কেবল কিন্তু কিন্তু করো না, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা বলি না, যখন কাজটা করবো করে ফেলো, এত কিন্তু কিন্তু করছো কেন? এই কিন্তু কিন্তু মানে কি? সংশয় বোঝাচ্ছে। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম, অব্যয়? কোন পদ হবে এটা? প্রথমে এই শব্দটাকে উঠাই ফেলো, টাপুর টুপুরকে উঠাই দাও। যদি উঠাই দাও, বাক্যের অর্থ কি প্রকাশ পাচ্ছে না? বৃষ্টি পরে টাপুর টুপুর মানে বৃষ্টি পড়তাছে, এখন সেটা টাপুর টুপুর পড়ুক বা ঝুমঝুম করুক, সেটা তো আমার বিষয় না। বৃষ্টি পড়ে, অর্থ প্রকাশ পাচ্ছে। সো এখানে এটার উত্তর কি হবে? অব্যয়। এখানে কি মন্দটা তুমি দেখলে? মন্দটা কোন পদ? এখানে কি মন্দটা দেখলে? এই মন্দটা কি? মন্দ বলতে আমরা বুঝি খারাপ মন্দ ভালো মন্দ, এগুলো মানে বিশেষণ। কিন্তু এখানে তো মন্দ কোনো কিছুকে বোঝাচ্ছে না, এখানে একটা বিষয়কেই বোঝাচ্ছে, যে বিষয়টা হচ্ছে মন্দ, সেই মন্দটাকে বোঝাচ্ছে। তাহলে একটা কোনো একটা বিষয় বোঝাচ্ছে, সেই বিষয়ের একটা নাম আছে না? সো এটা কি হবে? বিশেষ্য। গিজগিজ কোন পদের উদাহরণ? গিজগিজ হচ্ছে কি? অনুকার। আর অনুকার কই থাকে? অব্যয়ে। তার সঠিক উত্তর কি? অব্যয়। দেখেছো কত সহজ লাগিতেছে, কারণ সব কিছু সহজ করে দিয়েছি। এরপর তো তোমরা একদম আমাকে কমেন্ট করে বাসাই ফেলাও। আমি যখনই ক্লাস দিই না কেন ব্যাসটাই দেবো, সেটা তোমরা কেন বুঝো না? ক্রিয়া বিশেষণ কোনটা? 3টি বছর, ক্ষীয়মান শোক, তারপর হচ্ছে শান্ত ফটোগ্রাফ, সহজে হয়ে গেল বলা। কোনটা? যেটা কাজের ভালো মন্দ বোঝাচ্ছে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ এখানে। তো এখানে কাজের ভালো কোনটা বোঝাচ্ছে? সহজে হয়ে গেল, হয়ে যাওয়া হচ্ছে কাজ, সহজে এটা দিয়ে বোঝাচ্ছে বিশেষণ। তাহলে সঠিক উত্তর কি হবে? ঘ নাম্বারটা। এখানে শান্ত ফটোগ্রাফ, এখানে তো ফটোগ্রাফকে বোঝানো হচ্ছে। তারপর এখানে ক্ষীয়মান শোক, শোককে বোঝানো হচ্ছে। এখানে বছরকে 3টি বছর দিয়ে একটা বিশেষ্যকে বোঝানো হচ্ছে, তাই না? সো এটার উত্তর কি হবে? সহজে হয়ে গেল বলা। তাহলে পদও শেষ। পদে 2টা পোল কোশ্চেন আছে, এই পোল কোশ্চেনের উত্তর কি হবে কমেন্ট করে জানাই দাও। এটা পোল 2 না, এখানে পোল 3 হবে, আর এটা হচ্ছে পোল 4। এখন আসে বাক্য প্রকরণ। পদ উচ্চারণ আমাদেরকে যেভাবে পড়তে হয়েছে এত ভেঙে ভেঙে, বাক্য প্রকরণ এত ভেঙে ভেঙে পড়ার কিছুই নাই। বাক্য প্রকরণ মানে হচ্ছে সেন্টেন্সের যে প্রকারভেদ। সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার পড়ে আসছো, সিম্পল, কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড। এখানেও সেম জিনিসই, এত কঠিন কিছু না, জাস্ট এটা বাংলা ওইটা ইংরেজি, ঠিক আছে? তাহলে এখানে একটা বাক্যের যোগ্যতা বলতে কি বোঝানো হয়? বাক্যের 3টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস থাকতে হবে বাবা? 3টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। এই 3টা জিনিস যদি বাক্যের মধ্যে না থাকে তাহলে সেটা বাক্য হবে না। তাহলে এখানে বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায়? বাক্যের যোগ্যতা বলতে বোঝায় বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতি। যদি একটা বাক্য ভাব প্রকাশ না করতে পারে, সঠিক অর্থ প্রকাশ না করতে পারে, তাহলে সেটা কখনোই বাক্য হবে না। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, যে বাক্যের যোগ্যতা। আর এই যে বাক্যের পদসমূহের সুশৃঙ্খল বিন্যাস, যেটা এটা হচ্ছে আসক্তি। এটা কি? আসক্তি। তার মানে একটা বাক্যের মধ্যে তুমি বললা আমি খাই
মাছ। এখানে একে তো অর্থ প্রকাশ পাচ্ছে না, আমি খাই মাছ, এটা কোনো বাক্য হলো না। এখন এটা কেন হয়েছে? কারণ আসক্তি এখানে আমাদের সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। তাহলে আমি মাছ খাই সেটা যদি বলি তাহলে সেটা সুশৃঙ্খলভাবে সাজানো হচ্ছে। আর এই যে বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা, এটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। তুমি বললা আজকে তোমাদের বাড়িতে গিয়ে, এতটুকু বলে থেমে গেল। এখন তুমি যারা এই কথাটা বলছো সে তো চিন্তা করবে বাড়িতে গিয়ে বিচার দিবা, নাকি বাড়িতে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলবা, নাকি আমাকে মারতে যাবা। কোনো না কোনো তো চিন্তা মাথায় ঘুরবে, কারণ তুমি তো বলছো আমি তোমার বাড়িতে গিয়ে। এখন গিয়ে বলার পরে যে আর কি বলতেছো সেটা তো তোমার মাথার মধ্যে, সেটা তো আর সে বলে নাই, তোমার মাথার মধ্যে এখন ঘুরতে থাকবে, তাই না? তো এটাই হচ্ছে কি? আকাঙ্ক্ষা। জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ কোনটা? জটিল বাক্য মানে কমপ্লেক্স। কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে কি হয়? কমপ্লেক্স সিম্পল। কমপ্লেক্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর যৌগিক বাক্য মানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে। কিন্তু কমপ্লেক্স বাক্যের মধ্যে দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজ অর্থ প্রকাশ করতে পারবে, আর একটা ক্লজ সরাসরি অর্থ প্রকাশ করতে পারবে না। আর সিম্পল সেন্টেন্সে অর্থাৎ সরল বাক্যে পুরোটাই একসাথে অর্থ প্রকাশ করবে। এখন দেখো তো এখানে কোনটা? যে ভিক্ষা চায়, যে ভিক্ষা চায় সে কি একা অর্থ প্রকাশ করতে পারছে? করতে পারছে না। কিন্তু এইটুকু দেখো, তাকে দান করো, তাকে দান করো, অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এটাই হচ্ছে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বা মিশ্র বাক্য। ভিক্ষুককে দান করো, এটা একটা আদেশ, এটা বোঝা যাচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। তারপর ভিক্ষুক এসেছে, ভিক্ষা দাও। ভিক্ষুক এসেছে একটা শব্দ, ভিক্ষুক এসেছে। তারপর ভিক্ষা দাও আবার আরেকটা শব্দ, আলাদাভাবে করা যাচ্ছে যৌগিক বাক্য হিসাবে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। কে কোথা হইতে শব্দ করছে তাহাও জানিবার উপায় নাই। এখন দেখো, কে কোথা হইতে শব্দ করছে তাহাও জানিবার উপায় নাই, তা জানিবার উপায় নাই মানে একটা বিষয় আছে যেটা তোমার জানার উপায় নাই। তারপর বলছো কে কোথা থেকে শব্দ করছে। দুইটা কথাই কি আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারছে না? পারছে তো, তাহলে এটা কি হবে? যৌগিক বাক্য হবে। সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটলে শব্দ কোন গুণটি হারায়। দেখো বলছে কোন গুণটা হারায়, শব্দ কি হয় বা বাক্য কি হয় সেটা কিন্তু বলা নাই। সো তুমি যদি এখানে গুরুচণ্ডালী বলে দাও তাহলে কিন্তু ভুল হবে। গুরুচণ্ডালী মানে হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ, কিন্তু এখানে বলা হয়েছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণের ফলে শব্দ কি হারায়? শব্দ যোগ্যতা হারায়, কারণ যোগ্যতায় অর্থগত এবং ভাবগত সম্পর্ক থাকতে হয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাক্যটি কি? অনুজ্ঞাসূচক, অস্তিবাচক, নাকি নির্দেশাত্মক? নির্দেশাত্মক বলতে কাউকে কোনো কিছু নিয়ে নির্দেশ করা, তাহলে এটা তো হচ্ছে না, এটা তো মানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে কি নির্দেশ করা হচ্ছে না। তারপরে এখানে অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক মানে হচ্ছে আদেশ করা, তাহলে এটা তো আদেশও বোঝাচ্ছে না। বাকি থাকে কোনোটাই নয় অস্তিবাচক, কোনটা হবে? অস্তিবাচক এটা হবে। অস্তিবাচক বলতে হাবোধক বাক্য যেটা সেটা, আর নেতিবাচক বলতে সেটা হচ্ছে নাবোধক বাক্য। একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকে? 3টা গুণ থাকে। কি কি বলতো? যোগ্যতা, আসক্তি, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। নিচে কোনটা জটিল বাক্য? কোনটা হবে? যেটার একটা অর্থ প্রকাশ করতে পারবে, একটা অর্থ প্রকাশ করতে পারবে না, সেটাই হচ্ছে কি? জটিল বাক্য। প্রথমে দেখো, দরিদ্র হলো তিনি সুখী, এটা এখানে কিন্তু দুইটা ক্লজ নাই, পুরোটা মিলে একটা শব্দই প্রকাশ করছে, সো এটা কমপ্লেক্স না। তারপর দেখো, তিনি ক্ষমতাবান কিন্তু তার অহংকার নেই, কিন্তু যেহেতু আছে বুঝতেই পারছো এটা হচ্ছে যৌগিক বাক্য। তিনি ক্ষমতাবান, তার অহংকার নেই, দুইটাই কি আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারছে। তারপর যারা সৎ, যারা সৎ তারা কি? তারা সুখী। তাহলে এইখানে এটাই হচ্ছে কমপ্লেক্স বাক্য, যারা সৎ তারা সুখী। কারণ যারা সৎ তারা কি দুঃখী না সুখী, একটা তো আকাঙ্ক্ষা রয়ে গেল না? তাহলে প্রকাশটা করছে কে? তারা সুখী দিয়ে। যারা সৎ তারা সুখী। তিনি পরিশ্রম দ্বারা ভাগ্যের চাকা ঘুরিয়েছেন, এটাও কি একটা সরল বাক্য। শোক পোড়া শব্দটিতে কি দোষ দেখা যায়? শোক পোড়া, এটা কিন্তু শোক পোড়া হবে না, এটা হবে শোভ দাহ। শোভদাহ, এই শোভদাহ শব্দের জায়গায় শোভ পোড়া ব্যবহৃত হয়েছে। সাধু এবং চলিত মিশ্রিত হয়ে গেছে। সাধু এবং চলিত মিশ্রিত হলে কি হয়? গুরুচণ্ডালী হয়ে যায়। আর এখানে শব্দটিতে কি দোষ পাইছে? তাহলে এখানে দোষটা কি পাইছে? কি দোষ দেখা যায় এখানে? গুরুচণ্ডালী দোষ দেখা যায়। পাখি ঘাস খায়, পাখি কি আসলেই ঘাস খায়? বাক্যটার অশুদ্ধ কেন? পাখি তো ঘাস খায় না। বাক্য হয়েছে কিন্তু বাক্যের যোগ্যতার অভাব, ভাবের অর্থের প্রকাশ পায় না। কারণ পাখির যোগ্যতা তো ঘাস খাওয়া না। পাখি ভাতের দানা খেতে পারবে, চালের চাল খেতে পারবে, কিন্তু সে তো ঘাস খেতে পারবে না। তো এটা কি? যোগ্যতার অভাব। বলবীর বল উন্নত মমশির, বাক্যটি কি? বাক্যটি আদেশ সূচক। এখানে কোনো বিস্ময় সূচক কিছু নাই। বিস্ময় সূচক থাকলে এরকম একটা চিহ্ন থাকবে, সেটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। তারপর সম্মান সূচক তো না, সম্মান সূচক বলে তো শ্রদ্ধেয় এরকম কথা থাকবে। ইচ্ছা সূচক তো বলা হয়েছে, এখানে কি ইচ্ছা প্রকাশ করছো যে আমি চাই
আমার যেন 2 দিন পর বিয়ে হয়ে যায়, এমন কি ইচ্ছা প্রকাশ করছো? না তো। সো এটা কি হবে? বলবীর উন্নতম শির, এটা হচ্ছে আদেশসূচক বাক্য। সে বলতে চায় তথাপি বলে না, এটি কোন শ্রেণীর বাক্য? সে বলতে চায়, এটা হচ্ছে যৌগিক বাক্য। কেন যৌগিক বাক্য? সে বলতে চায়, হি ওয়ান্টস টু স্পিক, কিন্তু বলে না, হি ডাজেন্ট স্পিক। একই কথা, অর্থ প্রকাশ পাচ্ছে না। তথাপি মানে হচ্ছে এখানে কিন্তু অর্থে প্রকাশ করছে। সে বলতে চায় কিন্তু বলে না, তাহলে কি হবে? যৌগিক বাক্য। মেয়েটি হেঁটে হেঁটে গেল, কি হয়ে গেল? হেঁটে হেঁটে গেল। বাক্যটি ঠিক প্রশ্নবাচক রূপান্তর কি হবে? মেয়েটি কি হেঁটে হেঁটে গেল, এটাই হবে। কোথায় আছে দেখো তো, মেয়েটি কি হেঁটে হেঁটে গেল, এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে মেয়েটি হেঁটে হেঁটে গেল কি না, মেয়েটি হেঁটে হেঁটে কোথায় গেল, মেয়েটি হেঁটে হেঁটে কেন গেল, এগুলো কখনোই প্রশ্নবোধক হতে পারে না এই বাক্যের জন্য। কারণ মেয়েটা হাইটে হেঁটে গেছে। এখন তুমি যে তোমার পাশের মানুষকে জিজ্ঞেস করবা মেয়েটা কি হেঁটে হেঁটে গেছে, সেটা জিজ্ঞেস করবা, কিন্তু বলবো না মেয়েটা কেন হেঁটে হেঁটে গেছে। তাহলে কি হাঙর পেরে যাবে? তাহলে কি হামাগুড়ি দিয়ে যাবে? অবশ্যই হেঁটে হেঁটেই তো যাবে, এটাই তো জিজ্ঞেস করবা। সো এটার উত্তর কি হবে? হেঁটে হেঁটে গেল। পৃথিবী অস্থায়ী বাক্যটির নেতিবাচক রূপ কোনটা? পৃথিবী অস্থায়ী, এটাকে নেগেটিভ করতে বলছে। এখন নেগেটিভ করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অর্থের পরিবর্তন হওয়া যাবে না। পৃথিবী অস্থায়ী, এখন তুমি বলো পৃথিবী অস্থায়ী না, নেগেটিভ হয়েছে বাক্য, কিন্তু অর্থের পরিবর্তন হয়ে গেছে না, সত্য কথা চেঞ্জ হয়ে গেছে না। পৃথিবী কি চিরস্থায়ী জিনিস? পৃথিবী তো চিরস্থায়ী না। পৃথিবী কোনো না কোনো দিন কেয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। তাহলে পৃথিবী অস্থায়ী নয়, এটা কি হবে? না, এটা বাদ। তারপর পৃথিবী কি স্থায়ী? তুমি কোশ্চেন করে ফেলছো, এটা তো হচ্ছে না। পৃথিবী স্থায়ী নয় এটা বললে আবার কি হয়ে যাবে? পৃথিবী স্থায়ী না হলে তুমি আছো কেমনে, তুমি আছো কেমনে, আমি আছি কেমনে? পৃথিবী স্থায়ী না, সূর্যের একটা কক্ষপথের মধ্যে ঘুরতেছে না, তাহলে এটাও কি হবে না? সঠিক উত্তর কোনটা হবে? পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী অস্থায়ী, পৃথিবী চিরস্থায়ী নয়। মানে পৃথিবী সারা জীবন থাকবে না, চিরদিন থাকবে না, কোনো না কোনো দিন পৃথিবীর ধ্বংস অবশ্যই হবে। এখনই ডাক্তার ডাকো কোন ধরনের বাক্য? আদেশ করছে, অনুজ্ঞাবাচক। আমি জানি যে সত্যবাদিতা একটি মহৎ গুণ। এ বাক্যে সত্যবাদিতা একটি মহৎ গুণ, এ আশ্রিত খণ্ডবাক্যটি কিসের? বিশেষণ স্থানীয় আশ্রিত বাক্য, বিশেষ্য স্থানীয় আশ্রিত বাক্য, নাকি ক্রিয়া বিশেষণ? তোমাকে বুঝতে হবে এই যে সত্যবাদিতা একটি মহৎ গুণ, এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? বিশেষ্যকে বোঝাচ্ছে নাকি বিশেষণকে বোঝাচ্ছে, নাকি ক্রিয়া বিশেষণকে, নাকি নাম বিশেষণকে? আমি জানি যে সত্যবাদিতা একটি মহৎ গুণ, কে জানে? তুমি জানো যে সত্যবাদিতা একটা মহৎ গুণ। তাহলে এইটা কোন স্থানীয় আশ্রিত বাক্য? তুমি আশ্রয় দিয়েছো এই কথাটাকে, যে আমি জানি যে সত্যবাদিতা একটা মহৎ গুণ, তাহলে তুমি কে? বিশেষ্য, তো উত্তর কি হবে? বিশেষ্য। আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়াকাল সবসময় মূল বাক্যের ক্রিয়ার কালের উপর নির্ভর করে। আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়াকাল সবসময় কি করে? মূল বাক্যের ক্রিয়াকালের উপর নির্ভর করে। এই সত্যবাদিতা একটা মহৎ গুণ, এটা একটা আশ্রিত বাক্য। কোন বাক্যের আশ্রিত বাক্য? আমি জানি। আমি জানি এটা একটা বাক্য, সেই বাক্যের আশ্রিত বাক্য হচ্ছে তুমি যেটা জানো সেটা। কি জানো? সত্যবাদিতা একটা মহৎ গুণ। তাহলে এখানে তুমি জানো, ইউ নো, সত্যবাদিতা একটা মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই জিনিসটাও কি একই সেন্টেন্সে আসে না, একই ক্রিয়াতে আসে না? অর্থাৎ দুইটাই কি প্রেজেন্টে আছে না? প্রেজেন্টে আছে কিন্তু। শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এগুলো সবগুলো হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে নত্যবিধান, সত্যবিধান, তারপর হচ্ছে সন্ধি, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর বাক্যতত্ত্বে এক কথায় প্রকাশ, এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ, এইটা একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলবা। এই যে এই চিহ্নটা আছে না, এটা এইখানে না, এটা হবে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে এই চিহ্নটা। ব্যাকরণ চর্চার আদি ভূমি কোনটা? ব্যাকরণ চর্চার আদি ভূমি হচ্ছে ভারত। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা? এটা ভুল আছে, কারণ এখানে বর্ণ, সন্ধি, সত্য, বিধান এই তিনটাই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে এটা হবে নয়। কোনটি নয়? হ্যাঁ, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা নয়? প্রত্যয়, কারণ প্রত্যয় হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বর্ণের বিন্যাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এটাও কিন্তু আসছে ভর্তি পরীক্ষায়। এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা? দেখো বলছে বাক্যের ক্ষুদ্রতম একক, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? প্রথম বাংলা ব্যাকরণ বলছে, ব্যাকরণ বলে নাই। যদি ব্যাকরণ বলতো, শুধু ব্যাকরণ বলতো, তাহলে রচয়িতা হতো নাথানিয়াল ব্রাসি, কিন্তু এখন বলছে প্রথম বাংলা ব্যাকরণের, তা বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন বৈয়াকরণ। করণ, ক্লিয়ার?
তো ব্যাকরণ শেষ। ব্যাকরণের এই কয়েকটাই টপিক, এর বেশি কিছু পড়ার দরকার নেই। এখানে যে পোল কোশ্চেনটা আছে সেই পোল কোশ্চেনের উত্তরটা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? ওকে, তো এই ছিল আমার আজকের গান শর্ট ক্লাসের টোটাল বিস্তারিত আলোচনা। এই গান শর্ট ক্লাসে ব্যাকরণের সব থেকে কঠিন কঠিন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি শেষ করার চেষ্টা করেছি। এখন বাকি যে টপিকগুলো আছে সেগুলো অনেকটাই মুখস্থ বিদ্যা। এরকম শুদ্ধ বানান আছে, তারপর ভাষার প্রয়োগ অপপ্রয়োগ আছে। এর পাশাপাশি দুইটা টপিক আছে, উপসর্গ আর হচ্ছে সমাস। এগুলো একটু কঠিন। প্রয়োজন পড়লে উপসর্গ এবং সমাসের উপর অন্ততপক্ষে আমি ক্লাস আপলোড করার চেষ্টা করব। যদি ক্লাস আপলোড না করতে পারি তার জন্য আমি পূর্বেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি হয়তো 150টা MCQ এর ক্লাস আমি আপলোড নাও করতে পারি। এটা আমি বলছি আর কি, হয়তো নাও পারি, কিন্তু আমি চেষ্টা করব। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবাইকে গুচ্ছ পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।